সো গুড মর্নিং এভরিওয়ান। আমরা হচ্ছে বৃত্ত নিয়ে কথা বলতেছিলাম। লাস্ট ক্লাসে আমরা বৃত্তের কিছু ধারণা পাইছি অলরেডি, এবং আজকে আমরা ফাইনালি বৃত্ত শুরু করতে যাচ্ছি মাঝখান থেকে আর কি। তো যতখানি শেষ করছিলাম তারপর থেকে আজকে শুরু হতে যাচ্ছে। প্রথম কোশ্চেনে বলা হয়েছে আমাদেরকে যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা কি মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে এবং যার ব্যাসার্ধ 5 একক। আচ্ছা, ব্যাসার্ধ 5 একক বলছে, তাহলে একটা ইনফরমেশন আমরা পাইলাম যেখানে রেডিয়াস ইকুয়ালস টু 5। এইটা একটা ইনফরমেশন পাইছি। ওকে, তারপরের ইনফরমেশন গুলো একটু দেখি এবার। একটু এটার উইথটা কমায় নিই। ওকে, তাহলে মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে সে কি করছে, এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। তাহলে কিরকম হয়েছে দেখতে জিনিসটা? এইটা যদি আমার হয় এইরকম, তাহলে মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে কিভাবে? দূরত্বে এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে। ও আচ্ছা, এইরকম। খুব সম্ভবত বৃত্তটা, খুব সম্ভবত এইরকম হবে বৃত্তটা, যেটা হচ্ছে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে রাখছে দুই পাশে। হুম, তাহলে ওর ছেদ বিন্দুগুলা কি? একটা হবে 2 0 আর একটা হবে -2 0, তাই না? একটা হবে 2 0 বিন্দুতে আর একটা হবে -2 0 বিন্দুতে। এবং আর হচ্ছে ওর যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে ব্যাসার্ধ আর কি টানলে আমরা ভাবো এইটা যদি কেন্দ্র এখানে কোথাও হয়, যেহেতু দুই পাশে ছেদ করছে এইটা, আমরা দেখছিলাম যে দুই পাশে যদি ছেদ করে এরকম কিংবা এরকমও যদি করে, তাহলে বলছিলাম যে এই দুই ছেদ বিন্দুর মধ্যবর্তী অঞ্চলে, এই দুই বিন্দুর ছেদ বিন্দুর মধ্যবর্তী অঞ্চল থেকে হচ্ছে আমরা কি পাবো? কেন্দ্র পাবো আর কি, তাই না? কেন্দ্রের ভুজটা এই মূল বিন্দুর সমান হবে। তাহলে এখানে কেন্দ্রটা হবে হচ্ছে 0, কি বলা যায় এটারে, 0, কে। কে ভাইয়া? 0, কে বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা আর জানি, আর এইচ এর ভ্যালু জানি, এইচ এর ভ্যালু 0 আসবে, এবং কে এর মানটা তাহলে এবার আমাদেরকে বের করতে হবে। তাহলে এমনিতে আগে নর্মালি ইকুয়েশনটা আমরা লিখি, এক্স মাইনাস 0 পেয়ে গেছি অলরেডি, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে আর স্কোয়ার, দ্যাট ইজ 5। এখন এগুলো আবার 2 0 আবার -2 0 এইসব বিন্দু দিয়ে যাইতেছে। তাহলে ধরলাম 2 0 বিন্দুগামী, 2 0 দিয়ে যদি যায়, তাহলে এক্স এর ভ্যালু বসে যাবে প্রথমত 4 স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু 0 বসবে, তার মানে শুধু থাকবে কত? কে স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। তাহলে কে সমান কত আসে? +-3। হুম, সুতরাং কে সমান যদি +-3 হয়, আমাদের বৃত্তের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস -3 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। অর্থাৎ বৃত্ত শুধুমাত্র এইটাই না, বৃত্ত আর একটা পাবো আমরা, সেটা হবে এই দিক বরাবর নিচে, এবং সেটা হচ্ছে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে বসে থাকবে এইভাবে। হুম, বুঝতে পারলাম? উপরে একটা কেন্দ্র থাকতে পারে, নিচে আর একটা কেন্দ্র থাকতে পারে। বুঝতে পারছি কি? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু এটা মিলছে নাকি সেটাই তো শিওর হতে পারতেছি না আমি। মনে তো হয় না মিলছে। জিরো টু কে, বৃত্তের কেন্দ্র 0 টু কে, এদের সাথে তো মিললো না অ্যান্সারের সাথে। অ্যান্সারের মধ্যে দেওয়া আছে তোমার কি বলে, √21, কে এর ভ্যালু √21 আসছে। এগুলো তো করছে অন্য প্রসিজারে। আর একবার দেখি, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে। মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে দুটো বিন্দুতে ছেদ করে, +-2 0 বিন্দুতে ছেদ করবে, এটা জানা কথা। এই বিন্দুগামী যদি বৃত্তের সমীকরণ আমরা বের করি, ব্যাসার্ধ 5 একক বলছে। আমরা আগের দিন যে ম্যাথটা করছিলাম ওইটার ক্ষেত্রে তাই কাহিনী তো এরকমই ছিল। দুইটা বিন্দু দেওয়া ছিল আর হচ্ছে ব্যাসার্ধ পাইছিলাম আমরা, তাই না? দুইটা বিন্দু আর ব্যাসার্ধ, দুইটা বিন্দু বসায় দিয়ে আমরা একটা বিন্দু যদি বসায় দিই তাহলে এরকম কিছু পাবো, আর -2 বসায় দিলেও এইটাই পাবো।
5 স্কয়ার। বৃত্তের ব্যাসার্ধ বলছে 5 একক, তাহলে 5 25 মাইনাস 16। ভুল তো পাইতেছি না, দেখ কেমনটা লাগে উত্তর মিলান। আমরা যেটা করছি সেটার ভিতরে কি কোনো অসঙ্গতি দেখতে পাইতেছো? हाँ भैया। এই দুইটা বিন্দু ঠিক আছে, তাহলে কেন্দ্র তো অবশ্যই 0 কে তে হবে, কিংবা হচ্ছে এইখানে কোথাও হবে 0 কে। তাহলে h0 বসাইলাম, এখানে কে বসাইলাম, তারপরে এটা যেহেতু 2 0 দিয়ে যাচ্ছে, তাহলে x এর বদলে এই যে 2 0 বেটা এখানে কি বসাইছস, এই জন্য তো মিলে নাই। এটা কি, এখানে হবে √21। আচ্ছা, রকিব তুমি কি লাউড স্পিকার ইউজ করো? হ্যাঁ, না ভাইয়া, তো হেডফোন ইউজ সাউন্ড করি। রিপিট হয় কেন? তুমি নাকি ফাইয়াজের? নাহিদের থেকে নাভিদের থেকে, হ্যাঁ, নাভিদের থেকে আসতেছিল। তাহলে এটা হবে √21 এই জায়গায়, আর এটা হচ্ছে 5 স্কয়ার। এবার ঠিক আছে, যে মান বসানোর সময় 20 এর বদলে আমরা হচ্ছে 40 বসাই দিয়েছিলাম। এবার হয়েছে, এটা অ্যান্সার তাহলে। তারপর বলছে এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক জ্যা কর্তন করে। এটা খুব ইন্টারেস্টিং এবং মজার একটা প্রশ্ন, চিত্র আঁকলে এটার খেলা শেষ। আচ্ছা, y অক্ষ থেকে 6 একক ছেদ করে, হ্যাঁ, এবং x অক্ষ থেকে সে হচ্ছে কি বলে 40 বিন্দুতে স্পর্শ করে রাখছে, তাইলে এটা দেখতে এরকম হইতে পারে, এরকম হইতে পারে বৃত্তটা। হুম, সেইখানে দেখো এইটা হচ্ছে 40 বিন্দুতে স্পর্শ করলো। এটা যদি 40 বিন্দুতে স্পর্শ করে তাহলে বলো তো কেন্দ্রের ভুজ কত হবে? 4। 4 হবে। আচ্ছা, কেন্দ্রের ভুজ, কেন্দ্র এখানে কত হবে? এটা হবে 4। আচ্ছা, এখন যদি আমরা এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপরে যতটুকু অংশে সে ছেদ করে বসে আছে এই ছেদাংশের উপরে একটা কি বলে লম্ব টানি, তাইলে কি সেই এই জ্যাটাকে 2 ভাগে ভাগ করে দিবে, তাই না? এই জ্যায়ের অংশটাকে। তাহলে এই টোটাল জ্যায়ের এই ছেদাংশটার মান দেওয়া ছিল 6 একক, y অক্ষ থেকে 6 একক কর্তন করছিল, তাই না? তাহলে এইটা যদি টোটাল 6 একক হয়, তার মধ্যে 3 একক এবং 3 এককে ডিভাইড হয়ে গেল এখন। হুম, বুঝছি। जी भैया। 3 একক এবং 3 এককে ডিভাইড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি আমি এই বরাবর একটা লাইন টানি, সেটা কি আসলে ব্যাসার্ধ নির্দেশ করবে? আচ্ছা, এবার বলো তো, যে তুমি বলছো যে কেন্দ্রের ভুজ হচ্ছে 4, ভুজ 4 হওয়ার অর্থ হচ্ছে সেটার y অক্ষ থেকে দূরত্ব 4, তাই না? তাহলে এইটা তো ছিল y অক্ষ, তাহলে y অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব নিশ্চয়ই এইটুকু। এইটুকু দূরত্ব তাহলে কত একক, তার মানে 4 একক। 4 एকক। তাহলে এইটুকু পাইলাম 4 একক, এইটুকু আমরা পাইছি 3 একক। এইখানে যে ছোট্ট ত্রিভুজটা দেখা যাইতেছে, এইখানে এখন এইটা 4 একক এবং এটা 3 একক, কারণ টোটালটা ছিল 6, অর্ধেক করে ফেলছি, কারণ যেহেতু লম্ব টানছি অর্ধেক হয়ে যাবে, সে কারণে 3 একক হয়ে গেল। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, মানে 3 4 হইলে এই অতিভুজের দৈর্ঘ্য কত হবে? 5। 5 এটা হবে হবে ভাইয়া। 5। এটা যদি 5 হয় তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? 5ই ভাইয়া। 5। 5 হবে। তাহলে এইটার x অক্ষ থেকে কত দূরে অবস্থিত এই বিন্দুটা? 5 एকক। 5 একক। তাহলে x অক্ষ থেকে দূরত্বটাকে আমরা বলি হচ্ছে কোটি, তাই না? আর y অক্ষ থেকে দূরত্বটাকে বলি হচ্ছে ভুজ। তাহলে এই বিন্দুটাকে কি 4 5 বলা যেতে পারে? এই যে 4 আর এই যে 5। জি ভাইয়া। তাহলে আমরা কি পাইলাম? এইটা 4 5 কেন্দ্রের স্থানাঙ্ক পাইছি। আচ্ছা দেখো, এখন হুবহু এই চিত্রটা কিন্তু নিচেও আঁকা সম্ভব। কিভাবে? এরকম একটা বৃত্ত নিচেও থাকতে পারে এইভাবে। সেই বৃত্তটার ক্ষেত্রেও দেখো 40 বিন্দুতে স্পর্শ করে আছে এবং এখানে 6 একক বিন্দু 6 একক কি বলে এটারে দীর্ঘ জ্যা কর্তন করে থাকতে পারে। তাহলে অনুরূপভাবে এইখানেও আমরা একটা ইয়া পাবো,
কেন্দ্র পাবো, যেটার স্থানাঙ্ক কত হবে? -4 minus 4, -5 হুম, 4, -5। কিন্তু ব্যাসার্ধ তো ঠিক সেই একই জিনিস থাকলো, 5 এককই থেকে যায়, তাই না? তাহলে আমাদের বৃত্তটার ক্ষেত্রে এইচ এর ভ্যালু হচ্ছে 4, কে এর ভ্যালু হচ্ছে +-5 এবং রেডিয়াস হচ্ছে 5। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার হবে x-4 হোল স্কোয়ার প্লাস y +-5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। বুঝতে পারলাম? বুঝছি। জি ভাইয়া। মজার ব্যাপার হচ্ছে ঠিক এতটুক লেখার পরে এইটা লিখে দিলে অ্যান্সার হয়ে গেছে, কিছু লিখতে হয় না এই প্রশ্নে, যদি এইচএসসি তে না আসে। এইচএসসি তে আসলে একটু ভেঙে চুরে এগুলো বলতে হয় যে ত্রিভুজ এটা ABCD, যদি এটা এমন হয় তাহলে এটা অর্ধেক হইলো, এটা সমান হইলো, তারপরে এনে পিথাগোরাস মারলাম দিয়ে 5 পাইলাম, এগুলো বলে দিতে হয়। আচ্ছা, তাহলে এটা গেল। এবার বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6, 0 বিন্দুতে অবস্থিত। এটা একটা বিন্দু দিয়ে দিছে আমাদেরকে। আচ্ছা, আর হচ্ছে যা এই বৃত্ত ও এই রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে এই দুইটা রেখার এখন ছেদ বিন্দু লাগবে আমাদের। এই দুইজনের আগে ছেদ বিন্দুটা বাইর করে নিই। অর্থাৎ এরকম একটা বৃত্ত ছিল, এরকম একটা রেখা ছিল, আর হচ্ছে একটা বৃত্তর কেন্দ্র ছিল এইখানে কোথাও। সেই বৃত্তটার কেন্দ্র এমন ভাবে তৈরি হয়েছে যে আমাদেরকে এখন করতে হবে কি, তা আঁকাও তো মুশকিল। হুম, আমাদেরকে এখন এই বৃত্তটা বের করতে হবে। এটা হচ্ছে আননোন, কোশ্চেনে দেওয়া আছে। এই বৃত্তটা দেওয়া আছে, এই রেখাটা দেওয়া আছে। আমাদেরকে হচ্ছে আননোন বৃত্তটা বের করতে হবে, কোশ্চেন মার্ক দেওয়া অংশটা। তাহলে আননোন বৃত্তের এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি বের করতে চাও, তাহলে কি করতে হবে? এই x=3 এবং হচ্ছে এই বৃত্তের সমীকরণটা সলভ করতে হবে। তাহলে রিপ্লেস করে দিই, এখানে বসবে 3² + y² - 4 × 3 = 0। তাহলে আসে কত? y² = 12 - 9, দ্যাট ইজ 3। তাহলে y সমান হচ্ছে +-√3 নাকি হুদা 3? +-√3। হুম, আচ্ছা, তাহলে y এর ভ্যালু পাইলাম +-√3। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে একটা 3√3 এবং আরেকটার স্থানাঙ্ক হচ্ছে 3-√3। দুইটা বিন্দু পাইলাম। এখন বলছে কেন্দ্র। কেন্দ্র দেওয়া ছিল হচ্ছে 6, 0 বিন্দুতে। এইটা ছিল সেই 6, 0 বিন্দু। তাহলে এটা লিখলাম 6, 0। এখন দেখো তো 6, 0 বিন্দুটা থেকে এইখানে যদি আমি একটা রেখা টানি, তাহলে কি পাবো? ব্যাসার্ধ পাওয়া যাবে না? এইখান থেকে যদি আমি একটা রেখা টানি, এটা হবে রেডিয়াস। তাহলে রেডিয়াসের ভ্যালু ক্যালকুলেট করে দেখো। সামিনের থেকে আওয়াজ আইতেছে। 6 - 3 হোল স্কোয়ার এবং হচ্ছে √3 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাইতেছি 3² + 3, তাহলে √12। তাহলে এখানে হবে হচ্ছে খুব সম্ভবত 2√3। এটা হচ্ছে ব্যাসার্ধ, কিংবা ওই √12 রাখাই ভালো। তাহলে আমরা রেডিয়াস পেয়ে গেছি। এইচ কে তো দেওয়াই ছিল, এইচ কে দেওয়া ছিল হচ্ছে 6, 0। তাহলে এইচ কে আর পেয়ে গেলাম। তাহলে বসা দিব x-6 হোল স্কোয়ার প্লাস y² = 12। বুঝছি না বুঝিনি? পারা যাবে? সবকিছুই ওই এইচ কে আর অথবা হচ্ছে ইয়া দিয়ে করব, জিএফসি। পারছি? বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার 12তে কি বলছে? এখানে বলছে যে দেখাও যে একটা বিন্দু দেওয়া আছে, A11 বিন্দুটি এই বৃত্তের উপরে অবস্থিত। এটা দেখাইতে হবে। এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। সস্তা অঙ্ক একদম। আচ্ছা, একটু আঁকি আমরা। ধরলাম একটা নির্দিষ্ট বিন্দু এ আছে, এটা যে এর উপরে অবস্থিত, এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে? সিদ্ধ করে দিতে হবে, দেখাইতে হবে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়। দেখি একটু ট্রাই করে। 1², তারপরে 4 × 1 + 6 × 1 - 12 ইকুয়ালস টু আসে কত? 1 + 1 + 1 + 4 + 6 -12। তাহলে হচ্ছে এই তিনজন মিলে তৈরি করে কত? 12। তাহলে 12 - 12 হয়ে যাবে 0। তার মানে ওটা আর উপরেই অবস্থিত। ভালো কথা। আচ্ছা, এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দু, তাইলে
এইটা যদি ব্যাস হয় তাহলে এটার অপর প্রান্ত বিন্দু যদি লাগে আমার, তাহলে এখান থেকে দুই ভাবে বের করা যায়। দুই ভাগে না, এক ভাগে বের করি আমরা। সেটা হইতেছে আগে কেন্দ্রটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে এই বৃত্তটা থেকে, বৃত্তটা একটু বাইর করে লিখি, ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এই বৃত্তটা থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বলো তো কত হবে? minus কি? -2 minus হ্যাঁ, -2 -3। কিভাবে করলাম? x এর সহগকে -2 দিয়ে ভাগ করে দিতে হয়। x এর সহগ আছে 4, -2 দিয়ে ভাগ করলে -2 হবে। x এর y এর সহগ আছে 6, এটাকে -2 দিয়ে ভাগ করলে হচ্ছে কি থাকবে? কি জানি এটার নাম, -3 থাকবে। আচ্ছা, তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম এই যে -2 -3 -2 -3। আচ্ছা, তাহলে আমাদের সেই পুরানো নিনজা টেকনিক অ্যাপ্লাই করি। 1 থেকে -2 তে আসছে, কি হয়েছে? কত একক কমছে না বাড়ছে? কি হয়েছে? কমছে কত? 3 একক। 3 একক কমছে। তাহলে -2 থেকে যখন এখানে আসবে তখন আরো 3 একক কমবে, তাহলে হয়ে যাবে কত? -5। তারপরে এইখানে আছে হচ্ছে 1 থেকে -3 তে গেছে, তার মানে 4 একক কমছে। তাহলে -3 থেকে আরো 4 একক কমে এখানে আসবে, তাহলে -3 থেকে 4 একক কমলে হবে -7। তাহলে -7, তাহলে অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক হবে -5 -7। বুঝতে পারলাম? জি ভাইয়া। এবার দিচ্ছি এটারে, বলছে কি যে একটি ব্যাসে বা 4, বলো। যে এই ব্যাসটার প্রান্ত বিন্দু যখন নির্ণয় করব তখন তাহলে আমরা এভাবে করতে পারি, আমাদের কি যে x প্লাস x ডিভাইডেড বাই 2 এভাবে করতে হ্যাঁ 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 হ্যাঁ, মধ্যবিন্দু ধরে। হুম। জি ভাইয়া। এখন 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, ভালো কথা। এর বিপরীত শীর্ষটি x অক্ষের উপরে অবস্থিত। কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আচ্ছা, বৃত্তগুলো তো সব উপবৃত্ত হয়ে যায় আঁকতে গেলে। তাহলে একটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত। ও আচ্ছা, এটা তো একটা বর্গ ছিল, তাহলে বর্গটা হচ্ছে দেখতে এইরকম। যে এটা এখন রম্বসের মতন হয়ে গেছে, যাই হোক, ধরলাম এটাই বর্গ। তাহলে এটা যদি বর্গ হয়, বলছে এর বাহু হচ্ছে 4√2। তাহলে এই বাহু যদি 4√2 হয়, কর্ণ কত হবে বলো তো? কর্ণের দৈর্ঘ্যের জন্য কি তার সাথে আরেকটা √2 গুণ করতে হয়? জানি। জি ভাইয়া। তাহলে কত এটা হয়? 8 8। আসে, 8, 8 তাহলে এটা প্লাস হচ্ছে 8 মাইনাস ইউনিট। তাহলে এই বিন্দুটা কত? এটা হচ্ছে 80 বিন্দু, তাই না? এখন ওই যে তুমি যেটা বললা, তো বিন্দু তো দুই পাশেই থাকতে পারে। বিন্দু বলতে আর কি এই ত্রিভুজটা বলছে এক্স মূল বিন্দু এইখানে একটা, আর একটা হচ্ছে এক্স অক্ষের উপর। তো এটা তো এই দিকেও হইতে পারে, এটা তো এই দিকেও হইতে পারে। তাহলে এই দিকে অন্য পাশে যে বৃত্তটা পাবো, সেই বৃত্তটার জন্য একটু ছোট করে আঁকলাম ওইটারে। ওই বৃত্তটার জন্য এই পাশের বিন্দুটা কত? -80। হুম। তাহলে আমরা দুইটা প্রান্ত বিন্দু পাইছি এখন, 0 0, আর একটা হবে হচ্ছে 0 0, আর একটা প্রান্ত বিন্দু হচ্ছে এখানে আমাদের +-80। তাহলে এটা আমরা লিখি, সূত্র ছিল x-x1, এটা একটু লিখি, অনেকবার করা হয় না এটা। x-x2 প্লাস y-y1 y-y2 ইকুয়ালস টু 0। তাহলে x-x1, x এর গুলো তো সব বাদ, তাহলে তো x স্কোয়ার থাকলো শুধু। আর এইখানে আছে হচ্ছে, ও না সরি, একটা তো আছে, একটা তো 0 আর একটা তো 8। তাহলে x এবং আরেকটা হচ্ছে x +-8। তারপরে হচ্ছে y এর ক্ষেত্রে দুইটাই 0 আর কি, তাহলে এটা এরকম। তাহলে হলো x² + y² +-8x ইকুয়ালস টু 0। দেখো তো হয়েছে না এবার?
বুঝছি বুঝছি। বুঝছে ভাইয়া। ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করে ওটার ব্যাসের প্রান্ত বিন্দু হিসাব করে ফেলছি, তাই না? আচ্ছা, তারপরে কি নিনজা টেকনিক আছে দেখি। বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ভাইয়া খলিফার সূত্র কি দুইটা বৃত্ত ছেদ করলে হয়? এটা দুইটা বৃত্ত ছেদ করলে হয়, একটা বৃত্ত একটা সরল রেখা ছেদ করলেও হয়। তখন কে এর ভ্যালু শর্ত সাপেক্ষে বের করে নিতে হয়। আমি খলিফার সূত্রটা পছন্দ করি না, তার কারণ কি, যে খলিফার সূত্রটা হচ্ছে তোমার বীজগাণিতিক সমাধান। তো আমাদের বইয়ের বেশিরভাগ ম্যাথ বলছে না বীজগাণিতিক সমাধানে করা, আমি দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই চিত্র আঁকে আঁকা করি। এটা যদি আমি চিত্র না আঁকতাম, এটা কিন্তু করা মানে দেখে মানে ভিজুয়ালাইজ করাটা টাফ হইতো। তো সেই কারণে আমি ওই যে খলিফার সূত্র দিকে যাই না। করা যায় কিন্তু আমি পারি না দেখে, প্রথম কথা আমি পারি না, দ্বিতীয় কথা হচ্ছে আমার পছন্দ না। এটা হচ্ছে অবস্থা। হুম। বৃত্ত বৃত্তর ক্ষেত্রেও হয়, আর বৃত্ত সরলরেখার ক্ষেত্রেও ইউজ করা যায়। ও সেইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বলো। এই যে এর আগের অঙ্কটাতে ওই যে এইচ আর কে ইউজ করলাম না কেন? এইচ আর কি, ওই যে ব্যাসের প্রান্ত বিন্দু বের করাটা আমাদের জন্য ইজিয়ার না? এখানে একটা বিন্দু তো আছে আমার কাছে। এইচ কে আর ব্যবহার করো, তুমি এই যে মূল বিন্দুটা পেয়ে যাবা। এখানে কি পাবা, যদি তুমি কেন্দ্র হিসাব করো, কেন্দ্র এখানে আছে, এই কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, +-4 0। হুম। আর ব্যাসার্ধ কত হবে, সেই 4 এককই হবে, তাই না? এখান জি থেকেও ভাইয়া। কিন্তু বের করা যায়। এইচ কে সমান তোমার আসবে হচ্ছে +-4 0, আর রেডিয়াসও আসবে হচ্ছে 4। ওইভাবে করো, একই কথা। এটা তুলনামূলক ইজিয়ার, কারণ এই ম্যাথটা দেওয়াই হয়েছে যাতে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, এর জন্য। কারণ অন্য কোথাও তো এটা ব্যবহার করা হচ্ছিল না। এইচ কে আর দিয়েও ব্যবহার করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, এই সূত্রের ক্ষেত্রে আমরা কোন কোন বিন্দু নিচ্ছি, 0 0 আর 8 0 না? হ্যাঁ হ্যাঁ, 0 0 এই যে এখানে দিছি তো, এই যে 0 0 আর আর প্লাস ভাইয়া তাহলে মাইনাস। এই যে -8 0টা কি? এটা হচ্ছে ওই যে প্লাস বলে দিছে যে ওই এর যে বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপরে অবস্থিত। এখন এইটা তো একটা গেল, বিপরীত শীর্ষ এই পাশেও হইতে পারে, বিপরীত শীর্ষটা এই পাশেও হইতে পারে, এই জন্য বলছি। এটা ছোট করে আঁকছি জি একটু, ভাইয়া। এবার জায়গা ছিল না। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের প্রত্যেকটির কেন্দ্র, এরূপ দুইটি বৃত্ত আছে, বৃত্ত দুইটা আসবে, প্রত্যেকটার কেন্দ্র বলে দিছে, তাহলে এইচ কে পেয়ে গেছি আমরা অলরেডি 3 5, ভালো কথা। এবং যারা এই x² এবং y², x² + y² = 9 বিন্দুকে স্পর্শ করে। এটা খুব মজার ম্যাথ, আমার খুব ভালো লাগে আর কি। সেটা হচ্ছে এখানে তোমাদেরকে পড়াই নেই অবশ্য, বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শের ব্যাপারটা দেখি। তাহলে প্রথমত যে ওরা যে বৃত্তটা দিছে সেটার ব্যাসার্ধ হচ্ছে কত, 3 একক। কিন্তু ওরা যে বৃত্তটা দিছে ওইটার ব্যাসার্ধ হচ্ছে 3 একক, যেহেতু 9² দেওয়া। আর আমরা যদি 3 4 বিন্দুটা দেখি, 3 4 বিন্দুটা এইখানে কোথাও থাকে, তাই না? তাহলে এখানে দুই রকমের বৃত্ত হওয়া সম্ভব। একটা বৃত্ত হচ্ছে স্পর্শ করার কথা বলছে, একটা হচ্ছে বলি আমরা বহিঃস্পর্শ, আর একটা বলি আমরা অন্তঃস্পর্শ। তাহলে এইটা হয়তো বহিঃস্পর্শ হবে, আর অন্তঃস্পর্শ বলতে বোঝায় এটাকে বলতেছি আমরা অন্তঃস্পর্শ। হ্যাঁ, প্রথমত সেটার নামকরণ করা লাগবে। এটা ধরো 1 নাম্বার বৃত্ত, এটা 2, আর এটা 3। হ্যাঁ, তাহলে এখন প্রথমত যদি 1 নাম্বার আর 2 নাম্বারটারই নিয়ে কাজ করি। 1 নাম্বারটা তো প্রাইমারি, হ্যাঁ, 1-এর সাথে 2-এর সম্পর্ক হবে এবং 1-এর সাথে 3-এর সম্পর্ক হবে প্রথমত। তাহলে 1-এর সাথে 2, দেখো ভিতরে ছোট দুইটা বৃত্ত চিন্তা করো। বলা হয়েছে যে দুইভাবে স্পর্শ করতে পারে, এই ধরনের স্পর্শকে আমরা বলি হচ্ছে বহিঃস্পর্শ। এখানে দেখো কেন্দ্রটা এখানে অবস্থিত, তাহলে এইখান থেকে এইখানে যদি আমি একটা টানি, কি বলে ওদের মধ্যে, এখন এটা টানা যাবে না আর কি, রেখা টানলে সমস্যা হবে। এটা হচ্ছে কত, রেডিয়াস 1, তাই না? আর এইটা হচ্ছে রেডিয়াস 2, বুঝতে পারছি? রেডিয়াস 1 এবং রেডিয়াস 2 চিনছি। আচ্ছা, একটু একটু এগুলোর কেন্দ্রগুলোর স্থানাঙ্ক দিলাম C1 C2, আর ধরলাম অন্য আরেকটা থাকবে, ওটা হচ্ছে C3, এটা পরে দেখতেছি অন্তঃস্পর্শটা। তাহলে C1 এবং C2 এর মধ্যবর্তী যেই দূরত্ব হবে, C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব সমান আমরা বলতে পারি ওদের রেডিয়াস দুইটার যোগফলের সমান। কারণ একটা আছে এইরকম আর একটা আছে এইরকম অবস্থায়। তাহলে এইখান থেকে হবে কি R1, এইখান থেকে হবে কি R2। তাহলে আর এই মধ্যবর্তী দূরত্বটা তার মানে কি, কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব C1 C2। তাহলে যদি এরকম হয় যে C1 C2 সমান হচ্ছে দুইটা ব্যাসার্ধের যোগফল, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বহিঃস্পর্শ করা।
দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। বুঝতে পারলাম? কি লিখলাম? বহিঃস্পর্শ। বুঝছি? আচ্ছা ভাই, এখানে যে 3,4 কেন্দ্রটা দিচ্ছে এটা কার? এটা হচ্ছে ইয়ার বিন্দুটার, এই যে, বড় বৃত্তটার? না এটা হচ্ছে প্রথমত এই ছোটটার এবং হচ্ছে বড়টার। বড়টা তো আমি ঠিক মতো আঁকিনি, বড়টা এরকম না, একটু সুন্দরভাবে আঁকা লাগবে আর কি। এটা একটু বড় হবে বড়টা। বড়টা হচ্ছে এইরকম। হ্যাঁ, এবার দেখো এটা বড়টার 3-এর কেন্দ্রও এইটা, এটা 2-এর কেন্দ্রও এইটা, তাই না? এটা বলছে যে দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের প্রত্যেকটির কেন্দ্র 3, 4। দেখো বড়টার কেন্দ্রের কথা চিন্তা করলে হচ্ছে এই C2 হয়, আবার ছোটটার কেন্দ্রের কথা চিন্তা করলেও সেই C2 হয়। এবার বুঝতে পারছি? C2 হচ্ছে ওখানে 3, 4 যে বিন্দুটা দেওয়া আছে। বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে প্রথম যে বৃত্তটা দেখালাম আমি, এটা হচ্ছে বহিঃস্পর্শ করা, যেটা হচ্ছে এই 1 নাম্বার এবং 2 নাম্বারের ক্ষেত্রে হয়েছে। এরা হচ্ছে বহিঃস্পর্শ করে আছে। তখন দেখা যায় যদি C1 C2 ইকুয়ালস টু R1 প্লাস R2 হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি বহিঃস্পর্শ করা। তাহলে এখন বহিঃস্পর্শ করার ক্ষেত্রে আমরা রেডিয়াস 2 জানা দরকার আমার, তার কারণ আমার এখানে কেন্দ্রটা আমি জানি, C2 অলরেডি জানি, H কে জানি, এখন আমার একটা R দরকার, এই যে রেডিয়াসটা R2 দরকার। তাহলে এটা বের করার জন্য C1 C2 এর মধ্যে দূরত্বটাকে ক্যালকুলেট করি। দেখো C1 C2, C1 কত আছে? C1 হচ্ছে 0 0 আর C2 হইতেছে আমার এখানে 3 4। তাহলে C1 C2 এর দূরত্ব কত হবে বলো? √3 স্কয়ার আর 4 স্কয়ার, দ্যাট ইজ 5। এই 5 সমান হচ্ছে রেডিয়াস 1 এবং রেডিয়াস 2 এর যোগফল, তাই না? তাহলে বলো রেডিয়াস 1 কত? প্রথম বৃত্তের কেন্দ্রটা কত? 3। 3 দেওয়া আছে, কারণ এখানে দেওয়া আছে 9, তার মানে হচ্ছে 3 স্কয়ার, দ্যাট ইজ 9। তাহলে আমরা বলতে পারি R2 সমান কত? 2 একক। বুঝতে পারলাম? বুঝছি? জি ভাইয়া। তাহলে এইচ কে পাইছি, এইচ কে পাইলাম হচ্ছে কত? 3 4 ছিল, এবং R2 পাইছি, দ্যাট ইজ 2। আচ্ছা, এর একটা কাহিনী গেল। এখন হচ্ছে আর একভাবে হইতে পারে, সেটাকে আমরা বলি অন্তঃস্পর্শ। এইখানে একটা কেন্দ্র আছে, এইখানে আর একটা বৃত্ত আছে। তাহলে এটার রেডিয়াস এইখানে, এটার কেন্দ্র আর কি এই জায়গায়। তাহলে এইখানে চিন্তা করো, লাল রংটা দিয়ে যদি আমি রেডিয়াস 1, এখানে হচ্ছে এতটুকু হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে রেডিয়াস 1, আর এই পুরোটুকুকে আমরা বলতে পারি রেডিয়াস 2, এবং এই যে মধ্যবর্তী দূরত্ব সেটা হবে হচ্ছে C1 C2 এর ক্ষেত্রে, অথবা এই বৃত্তের জন্য সেটা C1 C2 C2ই আর কি, C2, যেহেতু দুইটা কেন্দ্র সমান। বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে দুইটা বৃত্ত যদি এইরকম হয়, তাহলে আমরা C1 C2 কে কি বলতে পারি? যে R2 মাইনাস R1 বলা যায়। জি। হুম, এখন কোনটাকে আমি R1 ধরতেছি কোনটাকে R2 ধরতেছি সেটা তো ঠিক নাই, সে কারণে এটাকে এই অন্তর সাইন দিয়ে লেখা হয়, যে দুইটা বৃত্তের ব্যাসার্ধের অন্তর যদি তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো অন্তঃস্পর্শ করে রাখছে। এই ধরনের কেসে আমরা বলি হচ্ছে অন্তঃস্পর্শ করা। তাহলে একটা বৃত্ত আর একটা বৃত্তরে দুইভাবে স্পর্শ করতে পারে দেখলাম আমরা। একটা হচ্ছে বহিঃস্পর্শ, একটা অন্তঃস্পর্শ। আর একটা কি, আর একটা স্পর্শ অন্যভাবে করে, সেটা হচ্ছে যে ওই ভিতরে যদি বসে থাকে, এরকম করলেও দেখা যায় যে এই যে বৃত্তটা যদি এখানে কোনো একটা বৃত্ত থাকে, হ্যাঁ, তখন সেটা কি হবে? কোথাও স্পর্শ করে না, কিন্তু ওই বৃত্তর ভিতর ঢুকে বসে রয়েছে এরকম। আচ্ছা যাই হোক, এটা পরে দেখা যাবে। তাহলে এটা হচ্ছে অন্তঃস্পর্শ করার সূত্র। তাহলে এইখানে C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব কত? আবারও 5। এইখানে আর একটা রেডিয়াস 1 যেটা দেওয়া ছিল সেটা আমরা অলরেডি পাইছি, রেডিয়াস 1 হচ্ছে 3, তাই না? তাহলে R2 কত হবে বলো তো? R2 হওয়ার এখন একটা সুযোগ আছে, সেটা হচ্ছে একটা হবে -2 হওয়ার সুযোগ আছে, আর একটা হইতে পারে 8, তাই না? যদি এটা -2 হইতো, তাহলে -2 এবং 3 এর মধ্যে একটা ব্যবধান হইতো, সেটা হইতো 5। কিন্তু -2 তো আর রেডিয়াস হইতে পারে না, তাই না? তাহলে কত হবে এখানে? জি ভাইয়া। 8। 8 বুঝতে হবে। পারলাম? তাহলে 8 -2 দুইটাই পসিবল, কিন্তু -2 রেডিয়াস যেহেতু হওয়া পসিবল না, তাই আমরা নিব 8। বুঝছি এটা? এবং এটাকে R3 বলি, কারণ এটা আমাদের বাইরের, একদম বাইরের বৃত্তটা আর কি। এই কেসে মানে এই মেথড অনুযায়ী এটা তো আমাদের R3, তাহলে এটা হবে 8। তাহলে এবারও আমাদের কাছে H আছে, K আছে, কি কেটা কি কি সেটা 3 4, এবং রেডিয়াস 3 আছে, দ্যাট ইজ 8। বুঝতে পারলাম? জি ভাইয়া। সবাই বুঝছি?
জি ভাই। আচ্ছা ভাই, এই যে যে R2 R1 এটা কি? ও আচ্ছা, বুঝতে পারছি। জি ভাইয়া আচ্ছা, এখানে একটা জিনিস দিছে, এটা একটু কঠিন। এটা হচ্ছে বৃত্তের কি দেওয়া আছে, হলে বৃত্তের কার্যের সমীকরণ ব্যাসার্ধ কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। কঠিন কিছু না এটাতে। এই ধরনের কেসে যখন এক্স এর উপরে এবং ওয়াই এর উপরে কোনো একটা নির্দিষ্ট টার্মে দেওয়া থাকে, যেমন হচ্ছে আমাদের কিছু ম্যাথ এরকম ছিল মনে আছে, এ কে এবং এ কে স্কোয়ার এই টাইপের কিছু ম্যাথ ছিল ইয়াতে সরলরেখা করার সময়, তখন আমরা এই এক্স ওয়াই দিয়ে এটাকে কে এর ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম। তো সেই রকম একটা কাজ করতে হয় এখানে, যে এখানে একটা অপ্রয়োজনীয় অংশ তৈরি করে রাখছে, এখানে কস থিটা এবং সাইন থিটা এই দুইটারে সরাইতে হবে। তাহলে সাইন থিটা এবং কস থিটার মধ্যে আমরা ওই যে ওদেরকে যদি সরাই দিতে চাই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 করেই সরাই দেওয়া যায়, রিপ্লেস করে দেওয়া যায়। তাহলে এইখান থেকে প্রথমটা থেকে আমরা একটু বের করি। এখান থেকে পাচ্ছি এক্স বাই এ প্লাস 1 ইকুয়ালস টু কস থিটা, তাই না? অনুরূপভাবে আমরা পাই ওয়াই বাই এ মাইনাস 1, ওয়াই বাই এ মাইনাস 1 ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এবার মান বসাই দিই, x মাইনাস এ প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এবার যদি বসাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x a প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ya প্লাস 1 ইকুয়ালস টু 1। তাহলে আমরা a স্কোয়ার দিয়ে পুরোটাকে যদি গুণ করে দেই, তাহলে পাচ্ছি 2ax মাইনাস 2ay এবং একটা 1 থাকে, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? ভাইয়া। জি ভাই। আচ্ছা, এইখান থেকে এখন কি কইছে, বৃত্তের কে ব্যাসার্ধ কেন্দ্র এগুলো বের করতে। তাহলে ব্যাসার্ধের জন্য এখানে কি আছে, এক্স এর সহগ আছে টোয়াইস এ, মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে টোয়াইস এ রে, তাই না? তাহলে কি বলে কেন্দ্র সি 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 বা সেন্টার হবে হচ্ছে টোয়াইস এ, এক্স এর সহগ টোয়াইস এ ডিভাইডেড বাই মাইনাস 2, ওয়াই এর সহগ আছে মাইনাস টোয়াইস এ ডিভাইডেড বাই মাইনাস 2। তাহলে এখান থেকে পাইতেছি আমরা মাইনাস এ প্লাস এ, এইটা কি পাইলাম আমরা, কেন্দ্র, তাই না? আচ্ছা, কেন্দ্র কি ভুল বের জি ভাইয়া। করলাম? এ মাইনাস এ হবে। ভাইয়া। ক্যালকুলেশনে কই ভুল করছি? এটারে তো এই পাশে আনলে প্লাস 1ই হয়, এটারে এখানে মাইনাস 1ই হবে। তাইলে ঠিকই তো করছি, ভুল কি করলাম? সমীকরণ ঠিক হইলে তো ভাইয়া কেন্দ্র ঠিক হওয়ার কথা। বইয়ের উত্তরের সাথে মিলতেছে না, এটা হচ্ছে সমস্যা। বই কি করছে, বই ইকুয়ালস টু 0, তাহলে ইকুয়ালস টু a স্কোয়ার x প্লাস a x মাইনাস a x। হ্যাঁ, বইয়ে ভুল দেওয়া আছে, বইয়ে উত্তর ভুল আছে। আহ, বইয়ে বলতে ওই সমাধানে খুব সম্ভবত ভুল আছে। ওরা কি করছে, এই একটা লাইনে হচ্ছে ওরা x ইকুয়ালস টু a cos থিটা মাইনাস a বানাইছে। তারপরে a cos থিটা সমান তাহলে কত হবে বলো, x প্লাস a হবে না? এটারে ওরা লিখে রাখছে x মাইনাস a, বুঝছো? এটা জি ভাইয়া। বইয়ের একটা ভুল আছে আর কি। আর আমাদের এইখানে বাকি আমরা এখানে ঠিকই করছি, আমরা সাইন এবং কস নিয়েছি শুধুমাত্র, তারপরে হোল স্কোয়ার করে দিয়েছি। এইভাবে এ কস থিটা এ সাইন থিটা নিলে একটু ইজিয়ার হয়, ওই যে লাস্টে এই স্কোয়ার দিয়ে গুণ করে দিতে হয় না। ওটা এক একজনের প্রেফারেন্সকে কিভাবে করবে। মূল কাহিনী হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সাইন আর কস রিপ্লেস করে দিব আর কি। আচ্ছা, এটা গেল। আচ্ছা, ব্যাসার্ধ চাইছিল, দাঁড়াও, ব্যাসার্ধটা বাইর করে নিই। ব্যাসার্ধর সূত্র কি ছিল আমাদের? ব্যাসার্ধ এ আর কি, এটা আমি আসলে দেখে বুঝতে পারি এটা এ। এটা তোমরা ওই যে পরাবৃত্ত করার সময় তখন দেখাবো, যে এই জিনিসপত্রের প্রপার্টিজ দেখে বোঝা যায় যে এটা বৃত্ত নাকি এটা উপবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি হচ্ছে এটার ব্যাসার্ধ কত, এটার শীর্ষ কই, এগুলো দেখে বোঝা যায়।
আর এটা যদি রেডিয়াস বলি তাহলে রেডিয়াস হবে, সূত্র ছিল এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, তাই না? তাহলে এখানে সি কত? সি দেওয়াও আছে এ স্কোয়ার, হ্যাঁ নিজেও এ স্কোয়ার, তাই না? তো এটা বাদ, তাহলে শুধুমাত্র থাকে এ একটা, তাহলে এটা হচ্ছে রেডিয়াস। ওকে, তারপরে বলছে প্রদত্ত শর্ত পূরণ করে, আচ্ছা বলছে কেন্দ্র হচ্ছে 430 এই বিন্দুতে আর ব্যাসার্ধ হচ্ছে 5 একক। পোলার সমীকরণ বাইর করতে বলছে। আচ্ছা আপাতত আমরা স্বাভাবিক সমীকরণটা বাইর করি, তারপর পোলারটা বাইর করব, অথবা ডিরেক্ট তোমরা পোলারও বের করতে পারো। তো দেখা যাক কিভাবে বের করে সেটা দেখি আগে। আচ্ছা প্রথমত একটা আদর্শ ইকুয়েশনটারে আমরা নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 বলি আমরা, তাই না? তাহলে এই আদর্শ ইকুয়েশনের ভিতরে এবার যদি তুমি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করতে চাও তাহলে কি লেখা যায় এটার পরিবর্তে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে কি লেখা হয়? আর স্কোয়ার। আর আর cos থিটা। বুঝি নাই। আচ্ছা একজন তো বলছে, তারপরে বলতেছি যে আমরা এটাকে পোলার স্থানাঙ্কে রিপ্লেস করতে যাচ্ছি, মানে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা বসাই তাহলে সেটা দেখতে কিরকম হবে। এমনিতে তো আমরা ইয়াতে পড়ে আসছি, কি বলে সরলরেখার ক্ষেত্রে পড়ে আসছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আমরা যখন মডিউলাসটা বের করতাম, আর এর ভ্যালু বের করতাম, তখন কি এরকম করতাম না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে রুট দিয়ে দিতাম। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার শুধুমাত্র থাকলে সেটার পরিবর্তে আমরা আর স্কোয়ার বসাতে পারি, তাই না? এবার বুঝছি। জি ভাইয়া। আচ্ছা তাহলে আর আবার এখানে আছে 2g, এই 2g তো নিজে একটা কনস্ট্যান্ট, তাই না? জি ভাইয়া। তাহলে 2g এর পরিবর্তে কি লেখা যায়? 2g তো থাকলো, ও তো কনস্ট্যান্ট বাদ, তাহলে 2g। x এর পরিবর্তে কি লিখি আমরা? x ইকুয়ালস আর cos থিটা, মনে আছে? আর y জি ইকুয়ালস ভাইয়া। ছিল আর sin থিটা। তাহলে এখানে লিখতে পারি 2g আর cos থিটা, তারপরে 2f, y এর পরিবর্তে আর sin থিটা। বুঝতে পারলাম? হুম। জি ভাইয়া বুঝতে পারছি। এবার হচ্ছে c, তাহলে c কে কিভাবে রিপ্লেস করা যেতে পারে? বলো দেখি, আমার তো নিজেরও মনে নেই। সি ভাইয়া এখানে একটা ধ্রুবক না? হুম, সি মেবি সি এর তাহলে ভাই মতোই এটাকে থাকা যায় কেমনে? না? জি ভাইয়া। আর না, এটা সূত্র আছে মেবি। তাই তো ভাইয়া, সি বের করতে হলে ওই যে ওইটা করতে হবে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তারপর হুম, তো এখানে। না এটা সি হিসেবে রেখে দেয়, যা দেখতেছি বইয়ের মধ্যে সি হিসাবে রাখছে ইকুয়ালস টু 0। সি এর ভ্যালুটা পাবো কোত্থেকে, আমি তো এটা বুঝতেছি না। আচ্ছা দেখি, তারপরে এইটাকে মেবি আরেকটু সিম্পলিফাই করা যায়, সেটা হচ্ছে যদি আমরা আর স্কোয়ার নেই প্লাস এখান থেকে যদি 2g কমন নিতে পারি, নাকি 2r কমন নেওয়া যায়। 2r কমন নিলে এখানে থাকে g cos থিটা প্লাস f cos থিটা, f sin থিটা, সরি f sin থিটা প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে আমার কাছে রেডিয়াস আছে 4, ও না রেডিয়াস তো 5, সরি। কেন্দ্রটা কই থেকে বসাবো আমি, এটা তো বুঝতেছি না। আহ, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এই ভাল লাগে না আমার এই জন্য এইসব। এটার আগে ঠিক করি, দাঁড়াও, এটারে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করি। এটার এইচ আর কে বাইর করে এলো এইখান থেকে। এক্স মানে হচ্ছে এটা হবে আর আর cos থিটা, তাই না? আর cos 30, দ্যাট ইজ 2√3। আর কে সমান আসবে হচ্ছে 4 sin 30, সেটা আসবে শুধুমাত্র 2। তাহলে এইচ কে পাইছি, আর দেওয়া আছে 5। আগে এইটার বৃত্তটা বানাই নেই, তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতন করে বানাই, তাহলে রিপ্লেস করা ইজি হবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে 2gx, তার মানে 4√3x এখানে হবে, তারপরে
4y প্লাস সি তো নাই, সি হচ্ছে আমার কাছে ওই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা ছিল সূত্র। তাহলে প্রথমত এখান থেকে 2√3 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এটা পরিবর্তে বসাবো আর স্কোয়ার, তারপর এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে কত r√3 আর cos 30 আর cos থিটা। পারতেছি না, আমার বিরক্ত লাগতেছে। এগুলো এমনি করে না, এটা অন্য কোনো প্রসিডিউর আছে করার। আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন জানি না আসলে পোলারের। বাদ দাও, এটা তোমাদের নেক্সট দিন দেখাবো নি। উদয়, যেটা পারি না সেটা শিখানোর কোনো মানে হয় না, এটা বাদ। এক্স মাইনাস এইচ হুম কে হুম, হোল দিয়ে করো। বুঝি নাই। এবারে বলবো আপনি যেটা সাধারণ সমীকরণ ধরতেন ওটা দিয়ে করা যেত এখানে এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস। হ্যাঁ হ্যাঁ যাইতো তো, কিন্তু ওইটাকে তো আমার আবার রিপ্লেস করে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে আসতে হইতো, কারণ ওইখানে তো এক্স ওয়াই এগুলো আলাদা আলাদা হিসেবে থাকে, তাই না? এরকম কিছু এইচ কে মানে এইচ এগুলো তো আলাদা আলাদা হয়ে বসে থাকে না, তো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে তো আমি রিপ্লেস করতে পারি না সেইখানে এর ভিতরে। সেই কারণে হচ্ছে আমি এইটার নিয়ে আসছি, এই যে এই সমীকরণটা ইউজ করছি, বুঝছো? সি মানে কি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আমরা রিপ্লেস করছিলাম যখন, এরকম ছিল না? এইটারই ভাঙায় লিখছি ডিরেক্ট আর কি। হ্যাঁ, এটা বাদ দাও, এটা হচ্ছে আমি দীক্ষা পড়া তারপরে শিক্ষা, তারপর শিখাবো না তোমাদের, এটা কাটটা দিই আমি। এরপরের পুরাটুকি হচ্ছে এরকম পোলারের আরো 2-3টা ম্যাথ আছে, এটা বাদ। আমরা হচ্ছে আর এই চ্যাপ্টারে মোটামুটি আর কিছু নাই। হ্যাঁ, বহিঃস্পর্শ অন্তঃস্পর্শ পর্যন্ত কাহিনী শেষ। যদি আর কোনো কিছু পাও প্রথম অধ্যায় থেকে, যদি কিছু মনে হয় যে আছে, তাহলে পরে বলবা, ঠিক আছে? আর এখানে 3টা ম্যাথ বাকি আছে, এই যে 1টা 2টা 3টা ম্যাথ, 2টা ম্যাথ বাকি আছে। এই 2টা ম্যাথের জন্য ওই যে পোলারের জিনিসপত্র শিখাবো না, নেক্সট ক্লাসে শিখায় তারপরে এটা শেষ করব। এখন আমরা একটু দেখি যে আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই, আমাদের হচ্ছে দেখতে হবে ইয়ার সম্পর্কে জানতে হবে আজকে। কি বলে 4.2তে আছে হচ্ছে স্পর্শক নিয়ে কাহিনী। হ্যাঁ, স্পর্শকের সমীকরণ এটা সেটা। আচ্ছা, প্রথমত দেখবো হচ্ছে বৃত্ত ফাটানো নামে একটা জিনিস দেখবো। এইটাকে মনে রাখবা, বা নামটা দিয়ে মনে রাখবা, বৃত্ত ফাটানোর ইকুয়েশন, বৃত্ত ফাটানোর সূত্র। বৃত্ত ফাটানোর সূত্র মানে কি, ধরো তোমার কাছে একটা বেলুন আছে, তোমাকে একটা পিন দেওয়া হইলো। হ্যাঁ, তোমার কাছে একটা বেলুন আছে, সেই বেলুনটা হচ্ছে এইরকম। এখন এই বেলুনে তোমাকে একটা পিন দেওয়া হয়েছে যে তুমি এইটার এই জায়গায় ছিদ্র করে ফেলো। হ্যাঁ, তাহলে এই জায়গায় যদি তুমি একটা বিন্দুতে কিছু নির্ণয় করো, একটা বৃত্ত দিছে এবং একটা বিন্দু দিছে, বৃত্তের উপরে একটা বিন্দু, এই বিন্দুতে যদি বৃত্তটাকে ফাটাইতে হয় তাহলে এই বরাবর একটা স্পর্শক আমরা টানবো, তাই না? এই বরাবর একটা স্পর্শক এমনভাবে টানবো যাতে এই বিন্দুর মাধ্যমে বৃত্তটা ফেটে যায়। তাহলে এই বরাবর একটা স্পর্শক আগে টাইনে দিলাম, তারপরে এখন বৃত্তটাকে ফাটানোর চেষ্টা করি। তোমার কোশ্চেনে দেওয়া থাকবে হচ্ছে, সরি, তোমার কোশ্চেনে দেওয়া থাকবে হচ্ছে হুম, কি ব্যাপার, এগুলো যাইতেছে কই? তোমার কোশ্চেনে দেওয়া থাকবে হচ্ছে একটা বিন্দু এবং একটা বৃত্ত, একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে। বৃত্তের ইকুয়েশনকে আমরা বলি হচ্ছে কি জানি বলি, নর্মালি সি দিয়ে প্রকাশ করতে পারো তোমরা। বৃত্তের ইকুয়েশনকে সি ইকুয়ালস টু 0 দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, সার্কেল ইকুয়ালস টু 0, আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নর্মালি স্ট্রেট লাইনের মতোই থাকে আর কি। আচ্ছা, তাহলে এখন কাজ যেটা হয়, এটা নর্মালি এস দিয়ে প্রকাশ করা যেতে পারে অথবা এল দিয়ে হচ্ছে মাঝে মাঝে স্ট্রেট লাইন প্রকাশ করে। এখন আপাতত তোমার কাছে বৃত্ত দিয়ে দিছে, এবং বৃত্ত হচ্ছে একটা বৃত্ত, এবং একটা বিন্দু দিবে, একটি বিন্দুতে স্পর্শক নির্ণয় করতে বলবে, একটি বিন্দুতে স্পর্শক বের করো। আচ্ছা, বৃত্তের একটা বিন্দুতে স্পর্শক মানে কখন হয়, তাহলে এটা কিভাবে বুঝবো বলো তো? যে এই বৃত্তটা এইটার স্পর্শক আর কি, বৃত্তের স্পর্শক হচ্ছে এই বিন্দুটা। দেখতে হবে যে বৃত্তের যে কেন্দ্র আছে, বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দুর যে দূরত্ব হবে, বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দু যে দূরত্ব হবে, এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব তাই হবে। তার মানে কি, এটার অবশ্যই কি লম্ব দূরত্ব হতে হবে, তার মানে এটা রেখাটা অবশ্যই এইখানে যে ব্যাসার্ধটা তৈরি হয় সেই ব্যাসার্ধের উপরে পারপেন্ডিকুলার হয়। বুঝতে পারলাম কি কথাটা?
আমরা যে স্পর্শকটা টানলাম সেটা হচ্ছে এইখানে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে যেই ব্যাসার্ধটা আঁকতে পারি আমরা সেই ব্যাসার্ধের উপরে লম্ব হয় এবং লম্ব হওয়ার কারণে এইখানে ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটা হবে এই রেখা থেকে এই কেন্দ্রের দূরত্ব সেটাই হবে, কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব সেটাই হবে। অর্থাৎ যদি কোথাও তোমাকে টেস্ট করতে বলে যে ভাই আপনার একটা রেখা দিলাম যেটা হচ্ছে ধরেন 2x + 3y = 5 এবং আর একটা বৃত্ত দিলাম সে x² + y² + 9x + 2y + 3 = 0, এটা হচ্ছে বৃত্তের একটা স্পর্শক নাকি সেটা একটু যাচাই করেন। তাইলে কি করবা, তখন হচ্ছে বৃত্তটা রেডিয়াস বের করবা এবং হচ্ছে কেন্দ্র বের করবা, কেন্দ্র বা এইচকে বের করবা। তখন এইচকে থেকে এই রেখার দূরত্ব ক্যালকুলেট করবা, এইচকে থেকে এর দূরত্ব, এইচকে থেকে ওর দূরত্ব যেটা হবে রেডিয়াসও সেইটার সমান হওয়া উচিত, তাই না? কারণ আমরা দেখছি এইটা ছিল আমাদের বৃত্তের কেন্দ্র এইচকে, এই রেখাটা দেওয়া থাকে, এই রেখা থেকে রেডিয়াস যা হয় এর উপরে লম্ব দূরত্ব সেই একই হয়, সেই কারণে টেস্ট করার জন্য এইভাবে করব। আচ্ছা, আমরা মূলত যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম যে একটি বিন্দুতে স্পর্শক বের করতে হবে। তাহলে একটা বিন্দুতে যদি আমরা এই স্পর্শক বের করতে বলে আমরা প্রথমত যে কাজটা করি যে বৃত্তটাকে ফাটাই, বৃত্ত ফাটানোর ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে t = 0। আচ্ছা ভাইয়া, বলো। যদি মানে এরকম প্রশ্ন করে যে এটা স্পর্শ করছে কিনা রেখাটা, তখন কি আমি ঢাল বের করে -1 দেখা দিলে বলতে পারবো না যে যেহেতু আহ আহ, আমার বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাটা আর এই সরলরেখাটা উপর এদের ঢাল হচ্ছে -1, সুতরাং এটা লম্ব। এই যে দেখো এইখানে হচ্ছে কি আমি মানে তোমাকে যখন ইনফরমেশন দিছিলাম আমি একটা তোমাকে লাইনের ইকুয়েশন দিছিলাম আর তোমাকে আমি একটা সার্কেলের ইকুয়েশন দিছিলাম, তাই না? তাই না? জি ভাইয়া। তোমাকে কি আমি এই জি ভাইয়া। বিন্দুটা বলে দিছি? না ভাইয়া, তাইলে এই রেখা কই পাবা? ওই যে ভাইয়া আমি বৃত্তের সমীকরণ থেকে ভাইয়া কেন্দ্রটা পাইলে ওই কেন্দ্রগামী সরলরেখা সমীকরণ পাবো। এরপর হচ্ছে ওই না না না, সরলরেখার ওয়েট ঢাল ওয়েট ওয়েট, আর এই কেন্দ্রগামী সরল রেখাটা পাবা কেমনে? কেন্দ্র পাইলা, তারপরে কেন্দ্র আছে, একটা বিন্দু আছে, ঢাল কই? এই রেখাটা বানানোর জন্য তো হয় এই বিন্দুটা জানতে হবে অথবা এই রেখার ঢালটা জানতে হবে, তাই না? জি ভাইয়া। এখন যদি তুমি বলে দাও যে এই রেখার উপরে এটা লম্ব তাহলে তো হয়েই গেল, তাহলে তো ওটা অবশ্যই কি হবে, কি বলে মানে তুমি যেটা প্রমাণ করতে চাচ্ছ ওইটাই তুমি ধরে নিছো, তাহলে তো হবে না, তাই না? যদি তুমি যেটা বললা ওইটা কাজে লাগবে, তোমার ওই বুদ্ধি সামনে কাজে লাগবে, কিন্তু আপাতত আমাদের এইখানে শুধুমাত্র একটা লাইন এবং একটা যদি সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকে আমরা এদের ছেদ বিন্দু এটা বের করা যায়, ছেদ বিন্দু করে তারপরে এটারে বের করতে পারি, হ্যাঁ। কিন্তু লম্ব করে আসলে লাভ নাই, তার কারণ লম্ব প্রমাণ করলে কি লাভ হবে? লম্ব প্রমাণ করলে লাভ হবে না, কারণ লম্ব তো এইখানেও হইতে পারে, এই রেখাটাও তো লম্বই হবে, তাই না? দেখো তো, জি ভাইয়া। বাইরে থাকলেও সেটা লম্বই হয়, তো ঢাল দিয়ে আসলে করা যাইতেছে না, আমাদের দূরত্বের কনসেপ্টটা নিয়ে আসতে হবে আসলে, মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ঢাল দিয়ে আমাদের করলেও হবে না, কিন্তু ঢাল আমাদের সামনে কাজে লাগবে, ঢাল দিয়ে মেলা কিছু কাহিনী আছে। আচ্ছা, এটা দেখলাম। এখন হচ্ছে বৃত্ত ফাটানোর কথা বলতেছিলাম। বৃত্ত ফাটানোর জন্য সূত্রটা হচ্ছে t = 0, t = 0 হিসেবে মনে রাখবো। তাহলে t = 0 কিভাবে বানায়? t = 0 এর ক্ষেত্রে মানে এই ইকুয়েশনটা ফর্ম করে কিভাবে? প্রথমত তোমার যদি বৃত্তের ইকুয়েশনের ভিতরে বৃত্তের যে কোনো একটা বিন্দু দেওয়া থাকবে, বলছি বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, সরি, x², এই যে এটা দেওয়া আছে এবং হচ্ছে একটা বিন্দুর স্পর্শক লাগবে, একটা বিন্দু ধরে নিলাম, একটা বিন্দু হচ্ছে x1 y1 দেওয়া, হুম। আর বৃত্তের ইকুয়েশন কিভাবে দেওয়া থাকে? x² + y² + 2gx + 2fy + c = 0 এভাবে দেওয়া থাকে। তাহলে আমরা যখন বৃত্ত ফাটাবো তখন প্রত্যেকটা পদকে নিয়ে কাজ করতে হবে। যেমন প্রথম পদে আছে x² কে রিপ্লেস করতে হবে তখন x এবং x1 দিয়ে, ঠিক আছে? আমরা একটু ভেঙে লিখলাম, x1 এর ভ্যালুটা কিন্তু আমাদের জানা, তাহলে x1 এর ভ্যালু যদি ধরো 2 3 হইতো তাহলে এইখান থেকে আমরা x² এর পরিবর্তে আসলে কত পাইতাম বলো তো? x1 এর ভ্যালু যদি 2 3 হইতো তাহলে এখানে আমরা x² এর পরিবর্তে কি পাইতাম? 3x 3x কেন রে? 2 3 না, 2 3 2 3, তাহলে x1 এর ভ্যালু কত? 2। কি রে বেটা, কি কস? 2x x তো ভ্যারিয়েবল আর x1 এর মান হচ্ছে 2, তাহলে 2x পাইলাম না? x জি ভাইয়া, 2a। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো 2x। বলছি।
2x। আর যদি y স্কোয়ারের পরিবর্তে বসাই তাহলে আসবে y ইন্টু y1, তাহলে y1 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে y স্কোয়ারের পরিবর্তে 3y। আর হচ্ছে যদি কোথাও থাকে x, কোথাও যদি x দেখতে পাই তাহলে এক্সটাকে ভাঙানোর সময় দুইভাবে ভাঙানো যায়। একটা হচ্ছে দুইভাবে না, একভাবেই ভাঙানো যায়। আমরা করি কি এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2 করি। তার মানে হচ্ছে এক্স এর সাথে এমনভাবে আসলে রাখা হয় যে যদি এটা x1 এর পরিবর্তে x হইতো তাহলে সেটা আগের অবস্থায় ফিরে যাইতো। তাহলে এটা দেখো x1 এর পরিবর্তে যদি আমি x রাখতাম তাহলে এটা দেখতে আগের মতোই হইতো। যদি এই y1 এর পরিবর্তে আমরা y রাখতাম তাহলেও দেখতে আগের মতন চলে আসতো। যদি এখানে x1 এর পরিবর্তে আমরা x রাখি তাহলে x এবং x যোগ করে 2x হইতো, 2 দিয়ে ভাগ, আবার ওই xই ফেরত পাইতাম। তার মানে এই সমীকরণগুলো এমনভাবে তৈরি করা হয়, এমনভাবে এদেরকে স্প্লিট করা হয় যাতে ওই x1 এর পরিবর্তে যদি আবার x রাখতাম তাহলে যাতে ঠিক পূর্ববর্তী পথটা ফেরত পাওয়া যেত। তাহলে অনুরূপভাবে বলতে পারো যে বলো তো, ধরো 2y দেওয়া আছে, 2y কে কিভাবে ভাঙাবো? y প্লাস y প্লাস y1 হবে। y প্লাস y1 হওয়ার কারণ কি? কারণ এই y1 কে যদি আমরা y দিয়ে রিপ্লেস করি তাহলে 2y হয়, তার মানে ঠিক আগের জিনিসটা পাইলাম। অর্থাৎ এরকম। আর যদি 2 না থাকতো, শুধু y থাকতো, তাহলে এই 2টা নিচে ভাগ করে দিলেই হয়ে যেত, তাই না? শেষ। আচ্ছা, বুঝছি কাহিনী। এভাবে ভাঙাইতে হয়। এখন এর ভিতরে যখন এই যে 2gx থাকে তখন g কে বাদ দিলে আমরা পাই হচ্ছে শুধুমাত্র কত? 2x। তাহলে আলটিমেটলি ওই বৃত্তটাকে যদি আমরা ফাটাই, উপরে যে বৃত্তটা দিছি সেটার জন্য পাওয়া যাবে x x1 প্লাস y y1 প্লাস হবে এখান থেকে g ইন্টু এক্স প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এই স্পর্শক কি একটা সরলরেখা হয় না? স্পর্শকের সমীকরণ। হুম, তাহলে এই স্পর্শক কি একটা স্পর্শকের সমীকরণ। স্পর্শক একটা সরলরেখা হয়, দেখো তো কোথাও এখানে দুই ঘাত হয়ে গেছে নাকি? স্পর্শকের মানে সরলরেখা তো হবে এক ঘাত বিশিষ্ট এক্স এবং ওয়াই। তাহলে এখানেও দেখো শুধু একটা এক্স একটা ভ্যারিয়েবল, এখানেও একটা ভ্যারিয়েবল, এখানেও একটা ভ্যারিয়েবল এবং বাকিগুলো সব কি কনস্ট্যান্ট আর কি। তাহলে এইখানেও একটা ভ্যারিয়েবল, বাকি সবাই কনস্ট্যান্ট, এই সি নিজেও কনস্ট্যান্ট। তাহলে বোঝা গেছে স্পর্শকের ইকুয়েশন কিভাবে পাবো। হুম। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখানে জি এফ তো থাকে। জিএফ এগুলোর মানে প্রশ্নে তো জিএফ এর ভ্যালু দেওয়া থাকে না, প্রশ্নে তো জিএফ এর পরিবর্তে মান বসায় দেয়, তাই না? আমরা একটা ম্যাথ করছিলাম 1 1 বিন্দুগামী একটা বৃত্ত দেওয়া ছিল, তাই না? দাঁড়াও দেখি। হ্যাঁ, পাইছি। ওই বৃত্তটাকে কাজে লাগাই দেখো। ধরো এবার তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছি আমি, সেটা হচ্ছে একটা বিন্দু 1 এবং 1 এবং বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন 1 1 বিন্দুতে ধরো তোমাকে স্পর্শক বের করতে দিছি, হ্যাঁ? 1 1 বিন্দুতে স্পর্শক, এইটা দিয়ে হচ্ছে আমাদের অনেকগুলো ম্যাথ কভার করা যাবে আজকে এই কোয়েশ্চনটা দিয়ে। তাহলে 1 1 বিন্দুতে স্পর্শকের জন্য প্রথমত এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স ইন্টু x1 কত লিখবো তাইলে? এক্স ইন্টু 1, তারপরে ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু y1, তাহলে y1 কত? 1। বুঝতেছি কি? বুঝতেছো? জি জি ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, সব থেকে ভালো হয় কি এই মানে যে, ভাই আমার স্পর্শ বিন্দুটা হচ্ছে 1 1, তাই না? হ্যাঁ হ্যাঁ, 1 1 বিন্দুতে স্পর্শক বের করতে হবে। এই যে একটা নির্দিষ্ট বিন্দুতে বের করতে হতো না, ধরলাম এটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু, এবার 1 1। আচ্ছা, এইখানে আমরা যেটা করছিলাম যে আমাদের তো এইখানে 2gx ছিল কোশ্চেন, স্ট্যান্ডার্ড ফরম্যাটে 2gx দেওয়া থাকে, কিন্তু আমার কোশ্চেনে তো 2g নির্দিষ্ট একটা সংখ্যা হইতে পারে এবং সেটা বিজোড় সংখ্যাও হইতে পারে। হ্যাঁ, তো সেই কারণে আমি হচ্ছে প্রেফার করি এই 4 4 এর মতো রাখতে, শুধুমাত্র x কে রিপ্লেস করব। তাহলে x কে রিপ্লেস করার জন্য আমি কি শিখাইছিলাম তোমাদেরকে? 4 4 এর মতো থাকলো, x কে রিপ্লেস করব হচ্ছে x প্লাস x1 ডিভাইডেড বাই 2 হিসেবে। তাহলে x1 এর মান হচ্ছে 1। বুঝতে পারলাম কি? এই যে y x এর রিপ্লেস করছিলাম এইভাবে, তাই না? চিনছি? জি তারপরে আছে 6, তারপরে হচ্ছে y y এর জন্য y প্লাস 1 ডিভাইডেড বাই 2, তারপরে আচ্ছা ভাইয়া, 12। বলো। এখানে যদি আমি ডিভাইডেড বাই 2 দিই তাহলে এখানে পাশে 8 হবে না? না না না,
এই যে এইখানে যদি এটারে আমি বললাম কি যে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে তো দেওয়া ছিল কি 2gx, তাই না? তাহলে এটা হয় 2 × 2 × x, সেখানে g এর ভ্যালু হচ্ছে 2, তাই না? তো তখন আমি সূত্র হিসেবে লিখছি 2x কে রিপ্লেস করছিলাম, তখন x প্লাস x1 লিখে দিছিলাম। বুঝতে পারছো এবার? জি ভাইয়া। তাহলে 4x কে যদি তুমি ওইভাবে লিখতে চাও x প্লাস x1, তাহলে এটারে প্রথমত 2 × 2x লিখতে হবে, তারপরে এটাকে লিখতে হবে 2 × x প্লাস 1। বুঝতে পারলাম? জি ভাইয়া। এভাবে করার থেকে শুধুমাত্র এক্স এর রিপ্লেস করে কিভাবে সেটা মনে রাখাটা বেশি ভালো আমার কাছে মনে হয়। কারণ তুমি এখানে 2 দিয়ে ভাগ, মানে এটা জোড় গুণিতক আছে বইলা তুমি এটারে তুমি 2 × 2 বলতে পারতেছো। এখানে বলতে পারবা তুমি এটাকে 3 × 2, এই 6টারে। কিন্তু তুমি যদি এখানে 5 দেওয়া থাকতো তখন 5টারে কি আড়াই দিয়ে ভাঙায় লিখতা? হুদাই অত দরকার আছে? তার থেকে ভালো হচ্ছে শুধুমাত্র এক্স কে রিপ্লেস করি, শুধুমাত্র ওয়াই কে রিপ্লেস করি, তারপরে এটা বসাই দিই। তাইলে এইখানে কোনো একটা বিন্দু আসলে সেই 1 1 ছিল, সেই 1 1 বিন্দুতে এখন আমরা কিন্তু একটা স্পর্শকের ইকুয়েশন পাইতে যাচ্ছি। সেটা কিরকম? এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস, এখান থেকে এবার 2 আর 2 এবার কাটা চলে যাবে, এই দেখো কাটা যাওয়ার পরে কিন্তু ওইটাই পাইলাম আমরা, যেহেতু কাটাকাটি যাইতেছে জোড় সংখ্যা যেহেতু, আদারওয়াইজ তো মানে কাটাকাটি যাইতো না। তারপরে এখান থেকে আসতো 3, ওই যে বললাম 3 × 2 × y আসতো, ওই রকম =0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এক্স, সরি, এক্স প্লাস ওয়াই প্লাস 2x plus 2 plus 3y plus 3 minus 12 equals to 0। তাহলে আসে 4x plus 4y, 4x plus 4y, 2 আর 3 5, minus 7 equals to 0 এটা আসে। হুম, জি ভাইয়া। -7 equals to 0। তাহলে আমরা এই রেখাটা ইকুয়েশন পাইলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা টেস্ট করে দেখি যে ধরলাম এবার আমার কাছে একটা রেখা দেওয়া আছে, এই যে লাইনের ইকুয়েশন দেওয়া আছে, এবং আমার কাছে বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, ওই যে বলছিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আমরা যেটা নির্ণয় করছি সেটা ঠিক কি না সেটা অন্য আরেকটা কোশ্চেন এভাবে দেওয়া থাকতে পারে। আমরা যেটা করলাম সেটা হচ্ছে বৃত্ত ফাটানোর ফর্মুলা। বৃত্তের কোনো একটা বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দুতে স্পর্শক, বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু দেওয়া থাকলে, ওই বিন্দু যদি বৃত্তের বাইরে হয় তাহলে কিন্তু হবে না, ওটা বৃত্তের উপরেই থাকতে হবে, নাহলে বেলুন ফাটবে না। তাহলে এইটা সত্যি নাকি এটা আমরা হচ্ছে যাচাই করব, সত্যতা যাচাই, সত্যিটা যাচাই, সত্যিটা যাচাই করব। তাহলে যাচাইয়ের জন্য কি বলছিলাম যে ওই রেখা থেকে কেন্দ্রের যে দূরত্ব হবে, কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব এবং ব্যাসার্ধ সমান হবে। ব্যাসার্ধ ইকুয়ালস হবে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সমান হতে হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে আমরা বুঝবো যে কাহিনী আমাদের ঠিক আছে। তাহলে রেডিয়াসটা এখানে কত বলো তো, মুখে মুখে বের করো তো রেডিয়াসটা। করছিলাম যদিও আমরা এই ম্যাথটা, নাকি করিনি? -2 -3। ওটা তো রেডিয়াস না, ওটা তো কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র। আচ্ছা, কেন্দ্রটা লিখি, কেন্দ্রটা তো লাগবে আমাদের। তো সেন্টার পাইলাম আমরা হচ্ছে -2 -3, তাহলে আসবে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 যোগ 9 যোগ 12, 5 আসে। রেডিয়াস আসবে 5, দেখো রেডিয়াস আসবে 5। তাইলে রেডিয়াস পাইলাম 5। তাইলে এখন এই রেখা থেকে এই বিন্দুর দূরত্বটা এবার দেখবো যে এটা 5 হয় কিনা। তাহলে দূরত্বটা দেখি, বিন্দু থেকে রেখার দূরত্বের জন্য কি করতে হয়, রেখাটার মধ্যে বিন্দুটা বসায় দিতে হয়। তাহলে -2 দিলাম, তারপরে 4y, তাহলে 4 × -3, তারপরে -7 যা ছিল তাই, তারপরে নিচে কি √4² + 4²। দেখো তো এটার মান কত আসে। 4 × -2 -12 -7 ডিভাইডেড বাই 4 4 16 যোগ 16, মিললো না তো? ভুল করছি কোনো? 2 -3 থেকে দূরত্ব, আচ্ছা দেখো তো, ভাইয়া, আমরা বলো। এখানে -2 -3 দ্বারা কেন আমরা ই করলাম? এটা 1 1 আর 1 দ্বারাই করবো না সরলরেখা সমীকরণ? ওইটা তো দেওয়া নাই তোমার কাছে, আমি বলছি কি তোমার ওই যে সরল রেখার 1 1 দেওয়া থাকবে না, তো তুমি আবার ওইটাই বলতেছো। এই বিন্দুটা এবার তোমার দেওয়া নাই, এমনিতে তো আমরা বের করেই ফেলছি, আমরা কিন্তু স্পর্শক পেয়ে গেছি। কাহিনী আমাদের এখানে শেষ। এখন পরের কোশ্চেন, ধরো এরকম কোশ্চেন দিছে যে একটা স্পর্শক বলছে এবং একটা বৃত্ত দিছে, বলছে যে এটা এই বৃত্তের স্পর্শক নাকি সেটা যাচাই করতে। বুঝতে পারছো এবার? 1 1 থেকে কিনা সেটা না।
বুঝলাম, জি ভাইয়া। কিন্তু এটা মিলতেছে না কেন? ব্যাসার্ধ তো 5 ঠিক আছে বাইর করছি। ব্যাসার্ধ 1, হুম, ব্যাসার্ধ 1। 1 না, ওয়ান না ভাই। -12 আছে না, -12 আছে তো। ডিটা মিললো না কেন? 2x plus 1 divided by 2, 2 গেল গা, x 2x 2, 3y 3 -12, তাহলে x এবং x, এই যে এটা তো 3x বাট আধার, হবে 3x। তাহলে এবার বের করে দেখো মেলে নাকি, এবার মেলার কথা। -6 -12 -7, নিচে হচ্ছে √16 16 32, তাও তো মেলে না। -6 -12, না মিলছে তো ভাইয়া, ফাইভ ফাইভ আসছে তো, 25/5। এখানে কত আসে? উপরে ভাইয়া 25 আর নিচে 5, কারণ এখানে ও 3 আচ্ছা, স্কয়ার এখানে প্লাস তো 4 3, স্কয়ার হবে সরি, না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ও, হ্যাঁ, তাহলে উপরে আসে 25, নিচে 5 হয়েছে, তাহলে 5। তাহলে আমাদের অঙ্ক হয়েছে, আমরা বুঝতে পারতেছি যে এটা স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শক যদি চেক করতে বলে, শর্তটা হবে রেডিয়াস এবং কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সমান। দুইটা আলাদা ম্যাথ, হ্যাঁ, এখানে দুইটা আলাদা ম্যাথ। প্রথমটা হচ্ছে ছিল যে একটা বিন্দু দেওয়া ছিল, একটা বৃত্ত দেওয়া ছিল, বলছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে। স্পর্শকের সমীকরণ আমরা এটা বের করে ফেলছি। পরের কোশ্চেন ধরো দিছে এরকম, একটা রেখা দেওয়া আছে এবং আর একটা বৃত্ত দেওয়া আছে, বলা হয়েছে যে এই বৃত্তের এই রেখাটা একটা স্পর্শক নাকি সেটা যাচাই করতে। তখন কিন্তু আমার এই 1 1 বিন্দুটা দেওয়া নেই, তখন হচ্ছে এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে শুধুমাত্র। এই ধরনের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে শর্ত হবে হচ্ছে রেডিয়াস এবং হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সমান হইতে হবে। তাহলে রেডিয়াস আমরা 5 নির্ণয় করলাম। 5 দুইভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে 1 1 থেকে তুমি চাইলে 2 3 এর -2 -3 এর দূরত্ব বের করতে পারো, অথবা এই বৃত্তের ইকুয়েশন থেকে h² + k² - c ওই হিসাবেও বের করা যায় রুটের মধ্যে। তো দুইভাবে যেভাবে করো 5ই আসবে। তাহলে 5 পাইলাম। এবার কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব, তাহলে স্পর্শক ছিল এইটা, কেন্দ্র ছিল -2 3, তাহলে -2 -3 বসায় দেওয়ার পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত 5 আসতেছে। তাহলে আমাদের কাহিনী হইলো, মিলল কাহিনী। আচ্ছা, এইভাবে গেল। এবার হচ্ছে অভিলম্ব জিনিসটার সাথে একটু পরিচিত হইতে হবে। এর মধ্যে আবার অভিলম্ব, অভিলম্ব বা এটাকে বলে ইংলিশে, আচ্ছা, এই যে আমরা বলতেছি স্পর্শক, স্পর্শকের ইংলিশ কি বলো? ট্যানজেন্ট। গুড। আর অভিলম্বের বলো তো কি? নর্মাল। অভিলম্ব হচ্ছে নর্মাল, আর স্পর্শক হচ্ছে ট্যানজেন্ট। তো অভিলম্ব মানেই হইতেছে সে হচ্ছে স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী এবং স্পর্শকের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী, স্পর্শকের উপর লম্ব। তাহলে আগের ম্যাথ অনুযায়ী স্পর্শকের সমীকরণ ছিল হচ্ছে 3x + 4y - 7 = 0, এটা না? হ্যাঁ। আর স্পর্শ বিন্দু আমরা কি ছিল বলতো? 1 1, কারণ আমরা 1 1 বিন্দুতে স্পর্শক নির্ণয় করছিলাম, তাই না? এই যে 1 1 বিন্দুতে স্পর্শক বের করা হয়েছিল। তাহলে 1 1 হচ্ছে স্পর্শ বিন্দু, এই জায়গায় 1 1। এখন অভিলম্ব বের করতে বলছে। অভিলম্বকে বলা হয়েছে সেটা হচ্ছে এই স্পর্শ বিন্দুগামী এবং স্পর্শকের উপর লম্ব। তাহলে এরকম একটা সরলরেখা, তাই না? বলো তো, স্পর্শ বিন্দুগামী যেহেতু বলছি, তাইলে কি এটা কেন্দ্রগামী হবে? জি ভাই। এটা জি কেন্দ্রগামী হবে, ভাইয়া। তার কারণ এইখানে আমরা যে চেক করার জন্য যে রেডিয়াসটার কথা বলছিলাম, সেই রেডিয়াসটা আসলে এই রেখাটার উপরেও লম্ব হয়, স্পর্শকের উপরে। তার মানে অভিলম্ব হচ্ছে সেই রেখাটা তুমি যেটা নির্ণয় করতে চাইছিলে, এই যে এই জায়গাতে। আচ্ছা, তাহলে এখন আমরা সেই রেখাটাই বের করব। তাহলে এইটার লম্ব রেখার ইকুয়েশন কিরকম? লম্ব রেখার সমীকরণ যেটা 1 1 বিন্দুগামী, সেটার জন্য 4x এবং নিব 3y, সহগ উল্টাইলাম, মাঝখানে চিহ্ন উল্টাইলাম, তারপরে এর ভিতরে মান বসাবো। 4 × 1 - 3 × 1, তাহলে কত আসে? 1 নাকি? 1, হ্যাঁ। তাহলে 4x - 3y = 1, এইটা হচ্ছে এখানে অভিলম্ব বা নর্মালের ইকুয়েশন। মনে থাকবে?
জি ভাই। আচ্ছা, তাহলে একটা বৃত্তের উপরে যদি একটা বিন্দু থাকে তাহলে সেটার জন্য আমরা স্পর্শক বের করা শিখছি। ওই স্পর্শকটা আসলেই ওই বৃত্তের উপর লম্ব নাকি, বৃত্তের সাথে লম্ব নাকি, সেটা আমরা যাচাই করা শিখছি। এরপরে আমরা দেখছি যে অভিলম্বের ইকুয়েশন, যেটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী এবং স্পর্শকের উপরে লম্ব। দেখো, আমি কি এইটা বলতে পারতাম না যে স্পর্শ বিন্দু এবং কেন্দ্র সংযোজক সরলরেখা, এটা বলা যায় তো? জি ভাই। এটাকেও বলতে পারতাম, কিন্তু এটা বললাম না কেন? এটা না বলার কারণ হচ্ছে যে এই যে স্পর্শক, এই যে অভিলম্ব, এটা যে শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রে হয় তা না। আমরা যখন পরাবৃত্ত পড়ছি, অধিবৃত্ত পড়ছি, তখন কি তাদের আদৌ কোনো কেন্দ্র থাকে? ওগুলো তো কেন্দ্রই নাই, ওগুলো তো উপকেন্দ্র থাকে, তাই না? তো উপকেন্দ্র, তখন কিন্তু আমি আবার ওই সূত্রটা, ওইখানেও অভিলম্ব আছে, তো ওইখানেও যদি অভিলম্ব থাকে তখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো, যে বলতে পারবো যে স্পর্শবিন্দু এবং কেন্দ্রগামী? হ্যাঁ, তাহলে এটা বলা যাবে না। সেজন্য আমরা এটাকে বলছি স্পর্শবিন্দুগামী এবং স্পর্শকের উপর লম্ব। এটা যদি পরাবৃত্ত হয়, অভিলম্ব হয়, তখনও সেটা স্পর্শবিন্দুগামী হবে এবং স্পর্শকের উপরে লম্ব হবে। এটা হচ্ছে মেইন শর্ত। ওই কেন্দ্র দিয়ে যায় কি না যায়, এটা হচ্ছে শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রে আর কি হয়, অন্য ক্ষেত্রে হয় না। আচ্ছা, এটা একটা নিয়ম গেল, আমাদের এই জিনিসপত্র গেছে। এখন এই বৃত্তের থেকে আমরা যে 1 1 এর স্পর্শক বের করলাম, এটা বের করার আর একটা নিনজা টেকনিক আছে। এরকম আমার পছন্দের টেকনিক, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করার। তাহলে আবারও করি, সেই 1 1 বিন্দুটা এবং আবারও সেই আমাদের বৃত্তের ইকুয়েশনটা, সেটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এইটা হচ্ছে আবারও সেই বৃত্তের ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের বৃত্ত, আর আমাদের এখানে স্পর্শ করছে হচ্ছে এইখানে কোথাও একটাতে। এই স্পর্শ বিন্দুটা হচ্ছে ধরলাম আমাদের 1 1। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন কোনো একটা ডিফারেন্সিয়েশন বের করি, কোনো কিছু ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশন মানে কি আসলে ঢাল বের করা, এটা কি জানি? বুঝি তো নাকি? ডিফারেন্সিয়েশন বের করা মানে আসলে ঢাল বের করা। হুম, জি ভাই। কারণ ডিফারেন্সিয়েশনে আমরা করি কি আসলে, ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স বের করি। ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর খুব ক্ষুদ্রতম পরিবর্তন, তাহলে এটা আসলে y2 মাইনাস y1। এক্স অক্ষ বরাবর খুব ক্ষুদ্রতম পরিবর্তন, তাহলে এটা x2 মাইনাস x1, which is actually the slope of a কি বলে, ট্যানজেন্ট। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে আমরা একটা স্লোপের ইকুয়েশন পাই ডিওয়াই বাই ডিএক্স এর মাধ্যমে। তাহলে এটা যদি একটা ইমপ্লিসিট ফাংশনের মতন দেখতে মনে হচ্ছে না, এটারে ইমপ্লিসিট ফাংশনের মতন আছে, এইখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করব। তাহলে প্রথমত এটারে ডিফারেন্সিয়েট করো ডি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স স্কোয়ারের জন্য ডিডিএক্স নিলাম, তাহলে কত পাবো 2x। তারপরে ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার আসবে 2y, কিন্তু y তো নিজে x ছিল না, মানে x এর সাপেক্ষে করতেছিলাম, এবং এটা যেহেতু x এর ফাংশন না, সেই কারণে dy বাই dx আমাদের রেখে দিতে হয়। এগুলো তো করছি, তাই না? পারি? বুঝতেছি। জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। 4, তারপরে মানে 4x এর জন্য 4, 6y এর জন্য 6, কিন্তু y যেহেতু আমাদের x ছিল না, তাহলে dy বাই dx শুধুমাত্র। তারপরে মাইনাস 2, এটা তো বাদ, 0। কারণ যেহেতু এটা কি হয়, কি বলে এটারে, আহ এটা জানি নাম কি, ধ্রুবক, বাদ আর কি। তাহলে এখান থেকে থাকলো 2x, আর হচ্ছে 4 রাখি, আর বাকি অংশটা ওই পাশে পাঠিয়ে দেই। তাহলে এখান থেকে আসে dy বাই dx সমান হচ্ছে, আচ্ছা এমনি না, সরি ভুল করলাম, ওই পাশে পাঠানো লাগবে না। এখান থেকে dy বাই dx কমন নাও, এখানে রাখো 2y মাইনাস সরি প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে dy বাই dx কত পাওয়া যায়, মাইনাস 2x প্লাস 4 এবং নিচে হচ্ছে 2y প্লাস 6। এইটা হচ্ছে একটা স্পর্শক। এখন দেখো, একটা বৃত্তের স্পর্শকের ক্ষেত্রে, সরি এটা হচ্ছে একটা ঢাল, তো একটা বৃত্তের বিভিন্ন বিন্দুতে স্পর্শকের ঢাল বিভিন্ন রকম। এই ঢালটা যেটা, এইখানে একটা স্পর্শক টানলে ঢাল নিশ্চয়ই ভিন্ন হবে, এখানে একটা স্পর্শক টানলে ঢাল নিশ্চয়ই আলাদা হবে, এখানে একটা টানলে আরেকটা হবে, এখানে একটা টানলে আরেকটা হবে। এটাই আসলে ডিফারেন্সিয়েশনের কাজই তো সেটা, যে পরিবর্তনশীল ঢালের জন্য একটা সাধারণ সমীকরণ তৈরি করা। এটাই তো ডিফারেন্সিয়েশনের উদ্দেশ্য। তাহলে এখন এই যে আমরা যে বিন্দুতে ঢাল বের করতে চাচ্ছি, সেই বিন্দুটা হচ্ছে 1 1, তাই না? 1 1 বিন্দুতে ঢালের জন্য আমরা লিখি এইভাবে, সুতরাং 1 1 বিন্দুতে ঢাল হয় হচ্ছে dy বাই dx, এখানে ছোট করে লিখতে হয় 1 1 ইকুয়ালস টু মাইনাস অফ 2 ইন্টু 1 প্লাস 4, তারপরে 2 ইন্টু 1 প্লাস 6,
তাহলে উপরে কত আসলো? -6, নিচে আসে হচ্ছে 8, তাহলে -3/4। তাহলে আমাদের বৃত্তের আমরা সরি 1 1 বিন্দুতে আমাদের যে স্পর্শক হবে সেই স্পর্শকের ঢালটা পাইলাম। 1 1 বিন্দুতে স্পর্শকের ঢাল, হুদা ঢাল না, স্পর্শকের ঢাল। তাহলে স্পর্শকের ঢাল পাইছি, তাহলে এখন আমার কাছে বিন্দু আছে এবং ঢাল আছে। তাহলে আমরা বসাই দিই y - y1, y - y1, m into x - x1, m into x - x1। এটার যদি সমাধান করো, এখান থেকে আসবে 4y - 4, এখান থেকে আসবে -3x, এটা যদি ভিতরে ঢুকাই -3, তাহলে আমরা পাচ্ছি 3x + 4y - 7 = 0। বুঝতে পারলাম কি করছি? দেখো আমরা কিন্তু আবারও সেই কি পাইলাম, স্পর্শকের সেম ইকুয়েশনটা পাইলাম না? জি ভাইয়া। তাইলে তোমার যদি ফাটানোর সূত্র মনে না থাকে, আমরা চাইলে এইভাবে ম্যাথটারে সলভ করতে পারি। কি করছি আরেকবার বলি, x² এবং y² যে ইকুয়েশন দেওয়া ছিল, এই বৃত্তের জন্য এক এক বিন্দুতে ঢাল এক এক রকম। তো সেই ঢালের একটা সাধারণ সমীকরণ আমরা বের করি কিসের মাধ্যমে? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এটা ইমপ্লিসিট ফাংশনের মতো ছিল, বা এটা কি বলে যে অপ্রকাশিত ফাংশনের মতো ছিল। সেই অপ্রকাশিত ফাংশন থেকে আমরা dy/dx বের করে নিছি। dy/dx বের করার পরে এখন এটা হচ্ছে বিভিন্ন বিন্দুর জন্য একটা সাধারণ সমীকরণ ঢালের। আমরা চাচ্ছি 1 1 বিন্দুতে, তাহলে 1 1 বিন্দুতে স্পর্শকের ঢালের সমীকরণ হবে dy/dx when x এবং y ইকুয়ালস টু হচ্ছে 1 1। তখন সেগুলোর ভিতরে মান বসাই দিলে আমরা হচ্ছে 1 1 বিন্দুতে স্পর্শকের ঢাল পাইলাম। সে স্পর্শকের ঢাল পাইছি এবং এই স্পর্শ বিন্দুটা দেওয়া ছিল, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে স্পর্শকের সমীকরণটা পেয়ে গেলাম, লাইনের ইকুয়েশন। আচ্ছা বলো এবার অভিলম্বের ঢাল কত হবে? অভিলম্বটা হচ্ছে 1 1 বিন্দু দিয়ে যায়, ঢাল কত? হ্যাঁ, ওটা হবে হচ্ছে 4/3। 4/3 হবে। সাবাস। আচ্ছা, আর আমার না একটা জিনিস টেস্ট করতে মন চাইতেছে, যদিও টেস্ট করা উচিত হবে কিনা বুঝতেছি না, যে dx/dy করলে কি ইয়া পাওয়া যায় নাকি? y এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম তাহলে কি অভিলম্বের ইকুয়েশনটা পাওয়া যায় নাকি? এটা জানার খুব আগ্রহ জন্মাইতেছে। হ্যাঁ, যাই হোক, করি। করবা? মনে হয় না পাওয়া যাবে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আর পাইলেন নাই। বুঝি নাই। করি করে লাভ নাই আসলে, এইটার উল্টা রাশিটা পাবো মনে হয় না, পাবো তারপরে দেখি, যেহেতু কিউরিয়াস মাইন্ডস ওয়ান্টস টু নো। দেখি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইমপ্লিসিট ফাংশনের, তাহলে আবারও লিখি ইকুয়েশনটা 4x + 4y 6y - 12 = 0। y এর সাপেক্ষে তাহলে ddy করতেছি, ddy করে। আচ্ছা, তাহলে করলাম প্রথমত 2x, তারপর এটা তো লিখতেই ঝামেলা লাগে, এই যে ভুল করছি। এটা হবে dx/dy, dx/dy প্লাস এটা 2y থাকবে ঠিক মতো, ঠিক আছে, 4 থাকবে, তারপরে dx/dy, ddy অফ x আর কি, তারপরে 6 এবং 0। আচ্ছা, তারপরে যদি কমন নেই dx/dy রে, তাহলে আসে 2x + 6, বলছিলাম না হবে না, ওই একই জিনিসই পাবো আমরা, লাভ নাই। 2y প্লাস, ভাইয়া 2x + 4 না? হ্যাঁ হ্যাঁ সরি, 2x + 4, আর এটা হচ্ছে 6 = 0। ওই কি লাভ হইলো, উল্টায় ওটাই পাইলাম, উল্টায়নো হয়েছে খালি, আর কিছুই না। ইনভার্স করা, এটা কি লিখতেছি? কি হইলো? পাওয়া যায় না, এটা অন্যভাবে পাওয়া যায়। ঢাল তো খালি উল্টাইলেই হয় না, ঢালের জন্য। আচ্ছা, এভাবে হবে না আসলে, এটা করে কোনো ফায়দা হলো না, তাও একটা ট্রাই করলাম। মাইনাস গুণ করে দিলেই তো হয়ে যায় ভাইয়া। এখন আবার মাইনাস গুণ করো, তাহলে তো এটারই করা যায়, কেন আমি এই প্রসিডিওরে কেন যাব তাইলে? এইটা দেখলা না, এটা লিখতে যাই কয়বার আমি dy/dx লিখছি, ভুল করছি কয়বার। তো আমার এইভাবে জি যাওয়ার ভাইয়া। কোনো দরকার নেই, আমরা অ্যাটলিস্ট জানতে পারলাম যে এইভাবে করলে হয় না, এটা অন্তত শিওর হওয়া গেল। আচ্ছা, এটা বাদ, এটা গেছে। তাহলে একটা বৃত্তের ভিতরে আরেকটা জিনিস আছে, যেহেতু আমরা বৃত্ত ফাটানোর কথা বলতেছি, বৃত্ত ফাটানোর যেহেতু কাহিনী চলে আসছে, যেহেতু আমরা এইভাবে শিখছি বের করা, তাহলে এইখান থেকে আমরা একটা পরাবৃত্তর ঢাল বের করার চেষ্টা করি, দেখি পারা যায় কিনা। তার আগে আমাদের একটু এমনভাবে পরাবৃত্তটা নিতে হবে যাতে কোন বিন্দুতে যাইতেছে সেটা আমরা নিশ্চিত হইতে পারি। হ্যাঁ, ধরলাম হচ্ছে y =
ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধরো 9x দিছি, হ্যাঁ 9x। তাহলে একটা বিন্দু দিয়ে যায় এরকম বলো, কোন বিন্দুগামী হবে এটা? এক্সাম্পল যদি 1 3 দিয়ে যায়, খুব সম্ভবত 1 3 দিয়ে যাওয়া যাবে, 1 3 বিন্দুতে, হ্যাঁ 1 3 দিয়ে যাবে সেটা, 1 3 অথবা 1 - 3। তাহলে ধরো এরকম একটা ইকুয়েশন দিয়ে দিছে, তারপর বলছে যে 1 3 বিন্দুতে ঢাল বের করো, 1 3 বিন্দুতে স্পর্শক, বিন্দুতে স্পর্শক বের করো। এটা কিন্তু আমরা পরাবৃত্তের জন্য আবার ঢালের ইকুয়েশনে গেলাম, শুধু যে বৃত্ত পড়তেছি বলে যে বৃত্তই করবো তা না, অন্য জিনিসপত্র দেখা লাগবে যে ওটা কিভাবে রিলেটেড, একইভাবে করা যায় কিনা। তাহলে প্রথমত আবারও ফাটানোর ইকুয়েশন, ওয়াই স্কোয়ার থাকলে কি করতে হবে? ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ইন্টু কত হবে এখানে? ওই ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান করি, তাই ওয়াই না? হবে। dydx তাহলে ওয়াই ইন্টু 3, তাই না? তারপরে 9 আছে, তারপরে এক্স থাকলে কি করি? এক্স থাকলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে এক্স প্লাস ওয়ান তো না, মানে হচ্ছে এক্স প্লাস এক্স ওয়ান। তাহলে এক্স ওয়ান এখানে কত আছে? 1 আছে, তাহলে এখানে আছে 1। তাহলে এখানে আসবে 3y ইকুয়ালস টু 9x প্লাস 9 ডিভাইডেড বাই 2। তাহলে 6y ইকুয়ালস 9x প্লাস 9। অথবা আমরা এটা বলতে পারি 9x মাইনাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 0। 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 3x মাইনাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা পাইলাম আমরা এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই যে 1 3 বিন্দুতে। 1 3 বিন্দুতে 1 3 হয়তো এইখানে কোথাও আছে, তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ পাইলাম এইরকম কিছু একটা, এরকম কিছু আমরা বের করছি। এটার ক্ষেত্রেও অভিলম্ব বের করতে দিতে পারে, হ্যাঁ এটার ক্ষেত্রে অভিলম্ব বের করতে দিলে কি করব? এই 1 3 এর উপরে লম্ব টানবো, এইখান থেকে ঢাল বের করে এইটার লম্বরেখার সমীকরণ যেটা 1 3 বিন্দুগামী সেটা বের করব। যদি এরকম অভিলম্ব সমীকরণ আনি তাহলে কি সেটা কি কেন্দ্র দিয়ে যাবে না? যাবে না, যাবে না, তার কারণ এটা কোনো কেন্দ্র নাই আসলে। তাহলে এটা হবে স্পর্শক কালোটা, এবং এইটা হবে কি বলে অভিলম্ব। এইখানেও অভিলম্ব পাওয়া যায় এই সকল ক্ষেত্রে, এইটা হবে অভিলম্ব। আচ্ছা, তাহলে এইটা আমরা কোন প্রসিজারে করলাম? ওই যে ফাটানোর ইকুয়েশন দিয়ে করছি। এখন এটা যদি না ফাটায় আবার আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করতে যাইতাম, দেখি তো হয় নাকি। তাহলে আমাদের আছে 9x, আর এখান থেকে dy বাই dx করবো, তাহলে 2y dy বাই dx। তাহলে এখানে কত আসে? শুধুমাত্র 9, এই পাশে আসবে 9। তাহলে ইকুয়েশনটা হচ্ছে dy বাই dx এর জন্য 9/2y। তাহলে 9/2y কোন বিন্দুতে বের করতেছি বলো? ঢাল নির্ণয় করা যায়। হ্যাঁ, ঢাল মানে হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে মানে শুধুমাত্র স্পর্শ করে বসে থাকে। পরাবৃত্তের ঢাল বের করতেছি না, পরাবৃত্তের বিভিন্ন পজিশনে যদি স্পর্শক আঁকা থাকতো সেই স্পর্শকগুলা ঢাল এগুলা, বুঝতে পারছি? এইখানেও কিন্তু এটা লেখা ছিল, প্রথমে লিখছিলাম না 1 1 বিন্দুতে স্পর্শকের ঢাল। আমরা এই যে সাধারণ ইকুয়েশন বের করি এটা হচ্ছে স্পর্শকের জন্য, কারণ তার কারণ হচ্ছে বৃত্তের এখানে এক এক জায়গায় স্পর্শকের ঢাল এক এক রকম হয়। ওই যে আমরা পড়ছি না, কি বলে, সার্কুলার মোশনের ক্ষেত্রে যে কোনো হঠাৎ করে কোনো একটা বিন্দুতে বেগ বের করতে বলে কি করতে বলে? যে এই বিন্দুতে বেগ, তাহলে এই বিন্দু বরাবর একটা স্পর্শক টানতে হবে, তাই না? তাহলে এটা তো এখন সার্কুলার ছিল বলে এই বিন্দুতে স্পর্শক। যদি কোনো একটা জিনিস এরকম পরাবৃত্তাকার পথে চলে তখন কোনো একটা হঠাৎ এইখানে যদি বেগ বের করতে বলে তখন এই বরাবর স্পর্শক টানতে বলবে না, তখন কিন্তু এই বরাবর এইভাবে স্পর্শক টানতে বলবে। বুঝতে পারছি কি? বুঝছো? জি ভাই। জি ভাইয়া। সেভাবে পরাবৃত্তেরও বিভিন্ন বিন্দুতে স্পর্শক হয়, অধিবৃত্তেরও হয়, উপবৃত্তেরও হয়। এখন আমরা পরাবৃত্তের জন্য দেখতেছি, কারণ এটা দেখা তুলনামূলক ইজি। তাহলে ওটা হচ্ছে 9 এবং 2y পাইলাম। তাইলে একটা জিনিস খেয়াল করো, ওর ঢালের ওপরে x এর কোনো ভূমিকাই নেই, তাই না? শুধুমাত্র y এর ভূমিকা। তাহলে y এর মানটা বসাও, y এর মান কত আসে? 3 এখানে। তাহলে দেখা যাক, যদি 3 বসাই তাহলে 9 ইন্টু 2 ইন্টু 3, তাহলে আসে 9/6। 9/6 মানে হচ্ছে 3/2। 3/2 তার মানে হবে এই বিন্দুতে স্পর্শকের ঢাল, এই 1 3 বিন্দুতে। দেখো তো এইখানে ঢাল কত? এখানে ঢাল এই যে এই কোয়েশ্চেন থেকে দেখো 6টার এই পাশে পাঠিয়ে দাও, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c হবে, তার মানে 9/6, তাই না? 3/2। তাহলে এই যে 9/6 আমাদের এই জায়গায়, তার মানে 3/2। বুঝতে পারছি? তার মানে আমরা ঠিক পথেই আগাইছি। তার মানে এটারে চাইলে ডিফারেন্সিয়েট করেও একটা ঢালের সাধারণ ইকুয়েশন বাইর করা যেতে পারে, কিংবা আমরা এটাকে ফাটানোর মাধ্যমে বাইর করতে পারি। ফাটানো বলতে বুঝাইতেছি তার কারণ এখানে প্রত্যেকটা ভ্যালুকে আমরা হচ্ছে স্প্লিট করতেছি,
ওয়াই স্কোয়ারকে ভাঙতেছি, এক্স কে ভাঙতেছি, এটাকে বলতেছি ফাটানো বলতেছি এটারে, হ্যাঁ এটা মনে রাখবে। এবং এই ধরনের ইকুয়েশনকে বলা হয়, মানে এইভাবে ম্যাথটাকে বের করা, মানে ম্যাথ করাটাকে বলা হয় হচ্ছে টি ইকুয়ালস টু জিরো করা। টি ইকুয়ালস টু জিরো মানে ফাটানো। মনে থাকবে? বুঝছি। জি আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে বৃত্তের জন্য স্পর্শক হওয়ার একটা শর্ত আছে, সেই শর্তটা দেখি বের করা যায় কিনা। মানে ওই যে আমাদের যে এটা স্পর্শক কিনা এটা অন্যভাবেও যাচাই করা যায়, সেটা দেখতেছি। সেটা হচ্ছে y ইকুয়ালস mx প্লাস c। এটা হচ্ছে নর্মালি থাকে আর কি এইভাবে। আচ্ছা, আর আরেকটা রেখা থাকে হচ্ছে আমরা বা কি বলে বৃত্ত থাকে কিরকম। আচ্ছা, বৃত্তের এটা তো নর্মাল ইকুয়েশন দিয়ে রাখছে। উম, আচ্ছা, এটারে এমনি রাখলাম। ধরো এই দুইজনের আহ, এটা ইয়া হওয়ার শর্ত আর কি, যে এটা একটা আর একটার মানে কি বলে, এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত আর কি বের করতে যাচ্ছি। কেমন জানি করে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যেটা বলছি ওইটাই খালি একটু ডিফারেন্টলি করতে হবে। আমরা বলছিলাম যে কেন্দ্র থেকে দূরত্বের সমান হবে, তাই না? তাহলে এটা যদি হয় এইচ কে এবং এইটা যদি হয় রেডিয়াস, তাহলে এদের কথা অনুযায়ী কেন্দ্র থেকে দূরত্ব হবে হচ্ছে রেডিয়াসের সমান। তাহলে এখানে রেডিয়াস কত? আর 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 এর মতোই আছে, তাই না? আর তো ভালো কথা। কেন্দ্র থেকে দূরত্বটা কত এখানে বলো তো? এইটার কেন্দ্র কত? কেন্দ্র নাই, এটার জিরো জিরো। তাহলে কেন্দ্র হচ্ছে জিরো দিল, তাহলে জিরো জিরো থেকে দূরত্ব বের করার সময় এম এক্স, এই ইকুয়েশনটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি তাহলে এটা হবে এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে এই ইকুয়েশনটারে যদি আমি জিরো জিরো বিন্দুতে বসে তাহলে শুধুমাত্র এখান থেকে সি অবশিষ্ট থাকে এবং নিচে থাকে এম স্কোয়ার প্লাস ওয়ান। দেখো তো ঠিক আছে না? বুঝতে পারলাম? আচ্ছা, ভাইয়া, এখন শর্ত অনুযায়ী যদি যদি স্পর্শক হয়, তাহলে যদি স্পর্শক হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে রেডিয়াস এবং ডিটা সমান, তাহলে রেডিয়াস ইকুয়ালস হবে মডুলাস অফ সি রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান। এটারে সুন্দর করে লেখা যায় সি ইকুয়ালস প্লাস মাইনাস আর ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান। যদি এইরকম হয় ইকুয়েশনটা তাইলে আমরা বলতে পারবো যে তারা হচ্ছে কি বলে কি করে রাখছে আর কি, মানে তারা স্পর্শক হবে। কিন্তু এটা একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা শুধুমাত্র ওই জিরো জিরো বিন্দুর জন্য। এই শর্ত যেটা বের করে রাখছে এটা শুধুমাত্র জিরো জিরো বিন্দুর জন্য, এটা তুলনামূলক জিরো এমনি বাইর করা যায়, বোঝা যায়। হ্যাঁ, দেখে নিও, এটা বইয়ের মধ্যে আছে। আমরা মেবি আরেকটু আগাইতে পারি, আর একটু আগাইলে পরে বৃত্তের বাইরের বিন্দু নিয়ে কাজ করতে হবে। তারাও দেখি স্পর্শক দুইটি সমুদ্র এম এ 4 আচ্ছা, আমরা একটা ম্যাথ করি এখানে, দেখি ম্যাথটা একটু লিখতে হবে। আমি বুঝি নাই যে 4.2 এ চলে যাব আজকে পুরোপুরি ম্যাথে। তো উদাহরণের একটা ম্যাথ, সেটা হচ্ছে ধরো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y ইকুয়ালস টু 8। এর মধ্যে তোমরা হচ্ছে ইয়া করে নিও, বুঝছো? যে আজকে মেবি এই উইকে লাস্ট ক্লাস না বৃত্তে অঙ্কিত, হ্যাঁ। তাহলে হচ্ছে তোমাদের বৃত্তের যতখানি করাইছি ওইটুকু করে ফেলায়ও। প্রথম ইয়ারটুকু মানে প্রথম কি বলে এটারে, প্রথম 4.1 এ যা যা আছে পোলারটা আমি দেখাই দিব নি আলাদা করে পরের দিন। আর হচ্ছে কি জানি, এইখানে হচ্ছে কিছু থিওরিটা রিডিং পড়ো। থিওরি জিনিসপত্র যতটুকু পড়াইছি ততটুকুই আবার দেখো কিংবা রিডিং পড়ো, তাইলেই হবে। শুধুমাত্র ওই যে বৃত্তের উপরে বিন্দু থাকলে। স্পর্শকের সমীকরণ। হুম, তাহলে করি। এক্স স্কোয়ার, এটা একটা বৃত্ত দেওয়া আছে, ভালো কথা, সুন্দর বৃত্ত। সুন্দর বৃত্তের আবার এই যে সি বাইরে দিয়ে রাখছে, এটা দেখো এটা -8 হয়ে যাবে। বৃত্তে অঙ্কিত স্পর্শক এইটা
মানে স্পর্শক যেটা হবে আর কি, সেই স্পর্শকটা হচ্ছে এই রেখার সমান্তরাল। স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত, এইটা হচ্ছে একটা রেখা, আর আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এইখানে আছে। বুঝতে পারলাম? দুইটা লাইন তাহলে প্যারালাল হইলো, আর এইখানে হচ্ছে কেন্দ্র। আচ্ছা তাহলে বলো কেমনে করব। দেখো আমরা কেন্দ্রটার স্থানাঙ্কটাকে বের করে নিই, বলো কেন্দ্র কত? 4 5 4 5। সাবাস, 4 5। তাহলে 4 5 বিন্দুটা পেয়ে গেছি, 4 5 পাইলাম। এখন 4 5 থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? রেডিয়াসের সমান হবে, তাই না? 4 5 থেকে 4 স্পর্শবিন্দু রেডিয়াসের সমান হতে, রেডিয়াস কত হয় দেখো, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8, তাহলে 7 আসে না দেখো তো? জি রেডিয়াস আসবে 7 ইউনিটস, তাহলে রেডিয়াস পেলাম 7। তাহলে আর এই রেখাটা, এই রেখার ঢাল কত বলো? লাল রেখাটা তো দেওয়া ছিল, এই রেখার ঢাল কত? 5/12। রেখাটা হচ্ছে 5/12, 5 ঠিক আছে না? রেখাটা হবে হচ্ছে 5/12। তাহলে এই কালো রেখার ঢাল কত হবে? এটা কত, এটার ঢাল কত? -12/5। এই বেটা এটা কি লম্ব রে? না না সরি, 5/12, 5/12। গুড। তাহলে এটা হবে হচ্ছে, এইটা হবে 5/12। আচ্ছা, আচ্ছা এটা যদি 5/12 হয়, তাহলে এই রেখার উপরে থেকে এই বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 7। তাহলে এই রেখাটা y ইকুয়ালস টু mx প্লাস c হিসেবে যদি আমি লিখি, কালো রেখাটা, কালো রেখা, কালো রেখার ইকুয়েশনটারে আমরা লিখলাম y ইকুয়ালস mx প্লাস c, তাহলে 5/12 x প্লাস c এভাবে লিখলাম। এটাই যদি আমরা একটু সাজায় গুছায় লিখি তাহলে হয় দেখতে এরকম, 5x প্লাস c নাকি? ঠিক আছে না? এমনই তো, হ্যাঁ। তাহলে এটা হইলো 5x মাইনাস 12y প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা কালো রেখার একটা ইকুয়েশন পাইছি। এখন কালো রেখা থেকে এই কেন্দ্রের দূরত্ব কত? 7 একক, তাই না? কালো রেখা থেকে কেন্দ্রের দূরত্ব 7 একক, ঠিক? জি ভাইয়া। তাহলে কালো রেখা থেকে কেন্দ্রের দূরত্ব 7 একক। কালো রেখা থেকে কেন্দ্র, কেন্দ্র তাহলে এই বসায় দিব এবার, 5 ইন্টু 4, 12 ইন্টু 5 প্লাস সি, এবং এখানে থাকলো নিচে √5 স্কোয়ার এবং 12 স্কোয়ার। বুঝতে পারলাম? জি ভাইয়া। 20 মাইনাস 5 বারং 60 প্লাস সি, দেখো কত আসে, 7 গুণ 13, তাই না? তাই 7 গুণ 13 ইকুয়ালস হবে হচ্ছে, এখানে দেওয়া আছে 20 মাইনাস 60 প্লাস সি। দেখো একটা মান আসে 131 খুব সম্ভবত, তারা দীক্ষা লই, দুইটা মান আসে, হ্যাঁ 131। সি সমান একটা পাবো 131, আর একটা মান আসবে, আর একটা মান হবে -51, -51 C1 এবং C2 প্লাস মাইনাস ধরে নিতে হবে, হ্যাঁ। এই মডিউলাস সাইন উঠে দিয়ে এই সামনে একটা প্লাস মাইনাস বসায় দিবা, তাহলে দুইটা মান পাইলাম। অর্থাৎ কালো রেখার ইকুয়েশন তাহলে এখন কিরকম, 5x মাইনাস 12y প্লাস 131 ইকুয়ালস টু 0, অথবা 5x মাইনাস 12y মাইনাস 51 ইকুয়ালস টু 0। কিন্তু কাহিনী হইতেছে আমরা তো আসলে একটা রেখার ইকুয়েশন আঁকছি, আমরা তো কালো রেখা একটা আঁকছি, আমরা দুইটা কেন অ্যান্সার পাইলাম? তাহলে কি স্পর্শক দুইটা? স্পর্শক যদি দুইটা হয় তাহলে আর একটা স্পর্শক কই? এইটা একটা কালা, এই রেখা সমান্তরাল হইছে, কালাডারে পাইছি, তাহলে আর একটা স্পর্শক কোথায় আছে বলো দেখি বুদ্ধি কইরা। উল্টা পাশে নাকি? কোন কোন উল্টা পাশে? ওই এইখানে? পাশে 4 এইদিকে না, না না বৃত্তের ভাইয়া, মানে বৃত্তের ওই দিক। এইখানে? ওটা হচ্ছে, এটা না,
এইটা না ভাই, বরাবর সমান্তরাল। জি ভাইয়া। সমান্তরাল, আচ্ছা এইটা নাকি এরকম, এই যে এবার হয়েছে। জি ভেরি গুড। এইটা হচ্ছে আমাদের তার মানে কাঙ্ক্ষিত বৃত্ত, তাহলে মানে কাঙ্ক্ষিত আর একটা স্পর্শক এইরকম হবে আর কি। এই যে এবার হয়েছে, তাই না? তাহলে আমরা দুইটাই পাইছি, এবং এটার ক্ষেত্রেও এম সমান হচ্ছে 5/12, দুইটাই হইতে পারে। বুঝতে পারছি এবার কেমনে হইলো? জি ভাইয়া। জি এই তো, তাহলে আমরা কিন্তু ওই একটা কনসেপ্টে ইউজ করছি যে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব হবে হচ্ছে তার রেডিয়াসের সমান। এই জিনিসটাকে ব্যবহার করে কিন্তু সলভ করলাম বেশিরভাগ বৃত্তের ইকুয়েশন, বা এই যে কি বলে স্পর্শকের এই ম্যাথগুলা, যেগুলা হচ্ছে তোমার বৃত্তের উপরে বিন্দু আছে এরকম যদি বের করতে হয় কাহিনী, বৃত্তের উপরে কোথাও ছেদ করছে বা বৃত্তের উপরে বিন্দু দেওয়া আছে এরকম ক্ষেত্রে দেখা যায় এইটা দিয়ে করলেই হয়ে যায় যে রেডিয়াস থেকে দূরত্ব, সরি রেডিয়াস এবং ওই কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সমান হবে। এই তো। পারা যাবে, মনে থাকবে। এখন যদি অভিলম্ব বের করো তুমি, এখান থেকে যদি অভিলম্বের ইকুয়েশনটা বের করো, 4-5 বিন্দুগামী এবং হচ্ছে ঢাল হচ্ছে এটার উল্টাটা, তাই না? তাহলে এখান থেকে অভিলম্বের ইকুয়েশন পাওয়া যাবে, তখন কি স্পর্শ বিন্দুটা বের করতে পারবো? হুম, বুঝছি স্পর্শ বিন্দু কেমনে বের করে। এই যে তোমার কাছে তো 5/12 আছে, তাহলে এটার লম্ব অভিলম্বের ঢাল কত হবে? -12/5, এবং সেটা 4-5 বিন্দুগামী। বৃত্তের জন্য 4-5 বিন্দুগামী, অন্য কারোর জন্য হবে না, বৃত্তের জন্য হচ্ছে শুধুমাত্র সেটা কেন্দ্রগামী হয়, তাহলে এটা কেন্দ্রগামী হবে, মনে থাকবে। জি ভাইয়া। এই হচ্ছে কাহিনী ছিল করলে আমার আপাতত। স্পর্শ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে কি আমি স্পর্শবিন্দু যদি বের করতে বলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, তখন কি আমার ছেদবিন্দু বের করা লাগবে না হ্যাঁ হ্যাঁ, দুইটা ওইটাই তো রেখা? বলতেছি যে এই যে অভিলম্ব বের করে তারপরে হচ্ছে এই বিন্দুটা বসায় দিলে এটা ছেদবিন্দু পেয়ে যাবা। এখানে একটা ছেদবিন্দু পাবা, আর এই যে এই কালো রেখার সাথে নিলে আর একটা ছেদবিন্দু পাবা। ছেদবিন্দু না, এটাকে আবার ছেদবিন্দু বলে না, ছেদবিন্দু সবসময় দুইটা হয় বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের যদি ছেদবিন্দু বলো তাহলে দুইটা হবে, স্পর্শবিন্দু একটা হয়। এটা স্পর্শবিন্দু, একটা রেখা শুধুমাত্র যদি একটা বিন্দুতে স্পর্শ করে সেটাকে আমরা বলি স্পর্শক। এগুলা এটা স্পর্শবিন্দু, এটাও স্পর্শবিন্দু, যদিও দুইটাতে করছে কিন্তু এটা তো দুইটা আলাদা আলাদা রেখা। একই রেখা যদি দুইটা বিন্দুতে স্পর্শ করে বা হচ্ছে মানে আর কি টাচ করে আর কি, তাহলে সেটাকে ছেদ করা বলি আমরা। যদি একটা বিন্দুতে টাচ করে বা লাগে আর কি, তখন সেটাকে বলি স্পর্শ করা। হ্যাঁ, মনে থাকবে। পারবো। জি ভাইয়া। আচ্ছা, তো জি আপাতত ভাইয়া। আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা হচ্ছে 4.1টা খায়া রাখবা, আর পোলারের ইকুয়েশনগুলো আমি আলাদা করে করাই দিব, সমস্যা নাইকা। আর এইটার হচ্ছে বইয়ের উদাহরণের কিংবা হচ্ছে বইয়ের রিডিং পড়ো খালি, হ্যাঁ। 4.2 এর এই শুরুর দিকে, প্রশ্নমালা শুরুর আগে যা আছে, যার কাছে যেই বই আছে শুধুমাত্র রিডিং পড়লেই হবে। বাকি থিওরি আমরা হচ্ছে বৃত্তের বাইরে থেকে কিছু স্পর্শক টানতে হয়, আর হচ্ছে কিছু জ্যাটায়ের কাহিনী আছে, স্পর্শ যায় এটা সেটা, ওগুলো দেখবো। ঠিক আছে, তো আজকের ক্লাস জি ভাইয়া। ডিসমিসড। জি ভাইয়া। টাটা।